অস্ট্রেলিয়াতে এই যে এতদিন ধরে আছেন, ওইখানে আপনাকে সবচেয়ে বেশি কোন জিনিসটা আকৃষ্ট করেছে? পিছন থেকে টান দেয় না। মিস সাদিয়া করেছেন, বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় নাকি দেশ, কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? হ্যাঁ, আপনার সাবজেক্ট এবং ক্যাম্পাস সম্পর্কে যদি আমাদের ছোট করে একটু ধারণা দিতেন। হ্যাঁ, আমরা যদি অস্ট্রেলিয়া টার্গেট করি যাওয়ার জন্য, তাহলে শুরুতে কোনটা রাখবো প্রস্তুতি হিসেবে? অস্ট্রেলিয়াতে কোন সাবজেক্টের ডিমান্ড অ্যাকচুয়ালি বেশি? প্রতিটা জব ক্ষেত্রে সবচেয়ে যেটা বেশি দরকার, সবচেয়ে সর্বপ্রথম যেটা দরকার সেটা এক্সেল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে যে রেকর্ড হারে অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি আরো কঠিন করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সঞ্চিত অর্থ 23 সালের অক্টোবরের থেকে আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে ভাইয়া বলতে পারেন। যে ভাইয়া, অস্ট্রেলিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি, যারা এখন যেতে চাচ্ছে তাদের জন্য। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময়ে কি ধরনের প্রস্তুতি নিতে হবে বাইরে যাওয়ার ক্ষেত্রে? এখানে সবচেয়ে স্ট্রং কমিউনিটি হচ্ছে চাইনিজরা। আপনি মনে হবে সিডনিতে আসলে আপনি মনেই হবেন না যে আপনি অস্ট্রেলিয়াতে আসছেন, আপনার মনে হবে আমি চায়নাতে ঢুকছি। চারিদিকে শুধু চায়না আর চায়নার লোক। যে অস্ট্রেলিয়ায় বর্ণবাদের শিকার হচ্ছেন আফ্রিকান শিক্ষার্থীরা, এটা কিছুদিন আগের নিউজ। তো এখন প্রশ্ন হচ্ছে যে বর্ণবাদ যে বিষয়টা আছে, এটার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীরা কতটুকু নিরাপদ, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে? তোমরা যদি একত্রে ভাবে থাকো তাহলে তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না, আর যদি তোমরা আলাদা আলাদা ভাবে থাকো তোমাদেরকে ভাঙ্গা ইজি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সিডনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী এবং অস্ট্রেলিয়া তথা ওশেনিয়ার বৃহত্তম ও জনবহুল শহর। সিডনি অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাচীন এবং বড় শহর। প্রযুক্তি শহরও বলা চলে সিডনিকে। অস্ট্রেলিয়ার বড় বড় কোম্পানির প্রধান অফিস সিডনিতেই। জ্ঞানের শহরও বলা হয় সিডনিকে। শহরের বিভিন্ন জায়গায় অনেক সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি সকলের প্রিয় লাইভ প্রোগ্রাম উসাব ক্যারিয়ার আড্ডা পর্ব 17 নিয়ে। আজকে লাইভের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি কাজী সুমাইয়া নাইজ। আর্মি বিশ্ববিদ্যালয়ের একমাত্র সম্মিলিত প্ল্যাটফর্ম আর্মি ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ, সংক্ষেপে উসাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে ক্যারিয়ার আড্ডায় সিডনির বর্তমান অবস্থা নিয়ে জানার চেষ্টা করব। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সামিন আঞ্জুম সাদমান। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল এনার্জি সিস্টেম সাবজেক্ট নিয়ে দ্বিতীয় মাস্টার্স করছেন। বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে বাওয়েট, সৈয়দপুরের ট্রিপল-ই বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী তিনি। উসাব ক্যারিয়ার আড্ডার 17তম লাইভ সেশনে শামীম ভাইয়া আপনাকে স্বাগতম। Welcome to our 17th live session. Thank you, Sumaya Nice, for giving me this opportunity, and thank you, Usaf, for giving me this platform to share my experience of last almost 1 year. দর্শক, আপনারা যারা এখনো লাইভটি শেয়ার করেননি তারা এখনই নিজেদের টাইমলাইনে ও ক্যাম্পাসের গ্রুপে লাইভটি শেয়ার করে দিন। আমাদের অতিথির উদ্দেশ্যে আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্ন গেস্টের কাছে তুলে ধরব। চলে যাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথির কাছে। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রশ্নোত্তর পর্বে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় সবার শুভেচ্ছায় ভালো আছি। হ্যাঁ, এখন অস্ট্রেলিয়ার কোন শহরে আছেন এবং ওয়েদার কেমন ওখানে? আমি অস্ট্রেলিয়ার বর্তমানে আছি হচ্ছে তোমার সিডনিতে, এটা নিউ সাউথ ওয়েলসে। আমি অবস্থান করছি তোমার ব্যাংকস্টাউনে। এটা বর্তমানে এখানে উইন্টার প্লাস রেইনি সিজন চলছে। টেম্পারেচার ইজ ইউজুয়ালি ম্যাক্সিমাম 18, লোয়েস্ট 9, 10, লাইক দিস। আচ্ছা ভাই, ওখানকার ওয়েদার কি মানে অ্যাডজাস্টেবল, মানে কতটুকু হচ্ছে? এখানকার ওয়েদারটা আসলে একটু বোঝা কঠিন, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমার যে কোনো ধরনের রূপ নেয়। কারণ হচ্ছে আমরা যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবা যে অস্ট্রেলিয়ার অধিকাংশ হচ্ছে সমুদ্র সৈকত দিয়ে বেশি, সমুদ্র অংশটাই বা দ্বীপ রাষ্ট্র বলতে পারো। তো এই কারণে আশেপাশে অনেক সমুদ্র থাকায় এখানকার জলবায়ুটা অনেকটা বৈরী আবহাওয়ায় বলা চলে, কারণ বেশিরভাগ সময় বাতাস থাকে প্রচন্ড, আর ওয়েদারটা
দেখা যাচ্ছে আমি কাজে বেরোচ্ছি, ওয়েদার ফরকাস্ট দেখলাম বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেকোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এটা আসলে কোনো নিশ্চয়তা নাই। মানে ওয়েদারটা এরকম। কিন্তু এরকম না যে খুব অতিরিক্ত কোনো কিছু। যেরকম অতিরিক্ত গরম, মরুভূমির মতো, আবার অতিরিক্ত শীত কানাডার মতো, এরকম না। সুইটেবল ওয়েদার আমাদের অ্যাডজাস্টেবল হয়। আচ্ছা। ভাইয়া আপনার সাবজেক্ট এবং ক্যাম্পাস সম্পর্কে যদি আমাদের ছোট করে একটু ধারণা দিতেন এবং কেন এই সাবজেক্টটা আপনি সিলেক্ট করলেন? এটার জন্য। আচ্ছা। আমি বর্তমানে তোমার ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি। আ এটা সিডনির একটি অনেক মানে ওয়ার্ল্ড র‍্যাংকিং এ এটা বর্তমানে আছে হচ্ছে তোমার ৯১ তম। আচ্ছা, ওয়ার্ল্ড র‍্যাংকিং এর হচ্ছে ৯১ তম, আর অস্ট্রেলিয়ার র‍্যাংকিং এ যত সম্ভব ৯ম কি ১১ এরকম। তো এখানকার আমি আ ইঞ্জিনিয়ারিং যেটা ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টি অফ আ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এফইআইটি এর অধীনে আমি আমার মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং এক্সটেনশন যেটা ২ বছরের কোর্স। আর আমার মেজর সাবজেক্ট হচ্ছে আ ইলেকট্রিক্যাল এনার্জি সিস্টেমস, আর আমার সাব মেজর হচ্ছে এখানে ম্যানুফ্যাকচারিং। তো মূলত এই সাবজেক্ট চুজ করার মেইন কারণ হচ্ছে আমি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা সৈয়দপুরে অবস্থিত আর্মি ইউনিভার্সিটি, এখানকার ট্রিপলি ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্টের ১ম ব্যাচের একজন শিক্ষার্থী ছিলাম। তো আ যেহেতু আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছিলাম, সুতরাং ইলেকট্রিক্যাল এনার্জি সিস্টেম হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর একটা সাব ব্রাঞ্চ। সো এজন্যই আমার এই সাবজেক্টটা চুজ করা। আর আমার মূলত এটা আমার ২য় ও মাস্টার্স। ১ম মাস্টার্সটা আমি বাংলাদেশ আর্মিরই আরেকটি প্রতিষ্ঠান, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেটা বিইউপি নামে মানে সবাই চেনে। বিইউপি থেকে আমার এমবিএ করা আছে মার্কেটিং এর উপরে। আ বেসিক্যালি আমার যেটা চিন্তাভাবনা ইন ফিউচার এ আমি চিন্তা করেছি যেটা আ ইঞ্জিনিয়ারিং একটা ইনোভেশন বা যেটা আমাদের কনজিউমার বা কাস্টমারের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, এরকম কিছু নিয়ে কাজ করার। সো বিজনেস নলেজটা আমি ক্যারি করতেছি একমাত্র এই কারণেই যে, আমার যদি কোনো গবেষণা বা রিসার্চ ইন ফিউচার এ আমি করি, যেটা জনকল্যাণ বা ওয়ার্লড এর আ মানুষের জন্য বা ওয়ার্লড এর যেকোনো কিছুর জন্য ভালো হবে, সেটা জানি ভালো কিছুই হয় এবং সেটা জানি মানুষের চাহিদা পূরণ করতে পারি, এই চিন্তা ভাবনা করেই এ ধরনের সাবজেক্ট চুজ করা। আচ্ছা। উম ভাইয়া আমরা যদি অস্ট্রেলিয়া টার্গেট করি যাওয়ার জন্য, তাহলে শুরুতে কোনটা রাখবো প্রস্তুতি হিসেবে? আচ্ছা। এটা শুধু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি তোমাকে বলব না। আ যে তুমি অস্ট্রেলিয়া টার্গেট করবা, আমি অস্ট্রেলিয়া আসছি বা তুমি অস্ট্রেলিয়া আসবা। দ্যাট ডোন্ট ম্যাটার। সর্বপ্রথমে তুমি যে সাবজেক্টটাতে পড়তে চাও, ধরো আমি ইলেকট্রিক্যাল এনার্জি সিস্টেমস এ পড়তে যাচ্ছি। আরেকজন পড়তে চাইতে পারে ইনফরমেশন টেকনোলজিতে। আরেকজন পড়তে চাইতে পারে তোমার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। কেউ পড়তে চাইতে পারে সিভিলে। তো আমি সর্বপ্রথম যেটা সাজেস্ট করব যে, সর্বপ্রথম তুমি সাবজেক্টটাকে বা তোমার যেটা দরকার, যে সাবজেক্টটা তুমি পড়তে যেতে চাও বাইরে, এই সাবজেক্টটা কোন দেশ তোমাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করবে। সর্বোচ্চ সুযোগ সুবিধা বলতে কি দরকার একটা মানুষের? সর্বপ্রথম দরকার একটা বাসস্থান। দ্বিতীয়ত তোমার অন্নর বা খাবারের যেটা দরকার, তোমার নিরাপত্তা, তোমার চলাফেরা, তোমার পড়াশোনার মান, চিকিৎসা। সো সবকিছু মিলিয়ে যে জিনিসগুলা তোমার দরকার। তারপর হচ্ছে বিদেশে পড়াশোনা অনেক ব্যয়বহুল। এটা আমরা সবাই জানি। আমি যেখানে যদি তোমাদেরকে বলি, আমি যখন আসছিলাম, আল্লাহর রহমতে আমার সার্টিফিকেট গুলাতে রেজাল্ট আল্লাহর রহমতে ভালো থাকার কারণে আমি সর্বোচ্চ ৩৫% স্কলারশিপ পেয়েছি। একাডেমিক আ আমাকে ইউটিএস থেকে অ্যাওয়ার্ড দেওয়া হইছে এটা। তো আমার মতো ও আরো অনেকে আছে যারা আসতে চায়। তারা ২০% ২৫% এর উপরে বেশি পায় না। তো তাদের জন্য এটা খুবই ব্যয়বহুল। তো এই সবকিছু মিলিয়ে যে দেশ তোমাকে সর্বোচ্চ সুযোগ দিবে এবং তোমার সাবজেক্টের জন্য বেস্ট হবে, তুমি সে সাবজেক্ট চুজ করবা বা সেই দেশ চুজ করবা। এবার আসো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। আসলে বিশ্বাস করলে সত্য কথা বলতে আমার বাইরে আসার কোনো প্ল্যান বা চিন্তা ভাবনা ছিল না। আমি ২০১৯ এ বাংলাদেশ বাউশ থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পরে আ এমবিএ তে ভর্তি হই। এমবিএ তে ভর্তি হওয়ার পরে আ যে
করোনা সিচুয়েশন বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড এটা শুরু হয় এবং আমাদের জব মার্কেট কলাপস হয়ে যায়। আমরা অনেকেই বেকার বসেছিলাম। এর মধ্যে আমি অনেক ২-১ টা জায়গায় জব করেছি। কিন্তু সে জবগুলো আমাদের বাংলাদেশে উম একজন শুরুতে যারা গ্র্যাজুয়েট করে বের হয়, তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় না। এইজন্য তো এরপরে সুইটেবল জব পাচ্ছিলাম না। তো তারপরে সত্য কথা বলতে আমার একটা খুব মানে ক্লোজ ফ্রেন্ড আছে, আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টেরই। তো ও হঠাৎ আমাকে একদিন এসে বলতেছে, "বন্ধু আমি ইউকে এর জন্য চেষ্টা করি।" আমি বললাম, "কর, সমস্যা নাই। আমি বাইরে যাব না।" কারণ আসলে আমি বাবা-মার একমাত্র সন্তান। আমার কোন ভাই-বোন নাই। তো এই কারণে ও আমার তাদেরকে সাপোর্ট দেওয়ার একটা হ্যাঁ। আ দায়িত্ব আছে, গুরু দায়িত্ব ছিল। আর আমার মা কোনদিনও চাইতো না আমি বাইরে যাই। তো এই চিন্তা ভাবনা করে আমার কোন চিন্তা ভাবনাই ছিল না। তো হঠাৎ একদিন একটা জবের ইন্টারভিউ একটা কোম্পানির দেওয়ার পরে আমার একটু মানে বাংলাদেশের জব সেক্টর নিয়ে আমার একটু মনোক্ষুণ্ণ তৈরি হয়। ফ্র্যাঙ্কলি স্পিকিং। আ তো যখন মনোক্ষুণ্ণতা তৈরি হয় তখন আমি চিন্তা করি যে আমি বাইরে চলে যাব। কারণ আমার বাবা আমাকে বলতেছিল তো তুমি যখন আমি পাস করে বের হই তখনই আমার বাবা বলছিল, আমার বাবা একজন সিভিল ইঞ্জিনিয়ার সরকারি চাকরি করেন উনি। তো বাবা বলত যে, "হয় তুমি বাইরে চলে যাও আর দেশে যদি থাকতে চাও তুমি সরকারি চাকরির চেষ্টা করো।" আচ্ছা। সরকারি চাকরির চেষ্টা আমার করতে যেয়ে বাবা-মায়ের যেটা কমন একটা কথা। হ্যাঁ, এটাই। এখন সরকারি চাকরির চেষ্টা করতে যেয়ে যেটা দেখলাম, আ যেটা আমাদের সিস্টেমের সমস্যা নাকি আমি জানি না। আমাকে বাংলা, ইংলিশ বা ভূগোল, ইতিহাস এগুলো পড়ে আমাকে পরীক্ষা দিতে হচ্ছে সরকারিতে। আ টেলিটকের একটা পরীক্ষার কথাই যদি বলি, টেলিটকের একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পরীক্ষা দিতে গেলাম। যেখানে ১০০ মার্কের মধ্যে ১০ মার্কও মনে হয় ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোয়েশ্চেন ছিল না। ১০ মার্ক মনে হয় ছিল লাস্টের দিকে মেজর রিলেটেড সাবজেক্টে। তো সেখানে তাহলে আমার এই ইঞ্জিনিয়ারিং পড়ার মানেটা কি? আর আমাকে আমার দেশ কিভাবে মূল্যায়ন করবে? আমাদের যদি ট্রিপলি সেক্টরটা দেখো, ট্রিপলি সেক্টরের এখন বর্তমানে যদি বাংলাদেশের কথা বলো, যখন আমরা ২০১৫ তে ঢুকি তখন ভালো অবস্থানে ছিল। কিন্তু আমরা পাস করে বের হতে সেক্টর গুলো অনেক কলাপস হয়ে যায়। এখন বর্তমানে যদি তুমি ট্রিপলি সেক্টর দেখো অনলি পাওয়ার প্ল্যান্ট গুলা বা পাওয়ার সেক্টর আছে। কারণ হচ্ছে টেলিকমিউনিকেশন সেক্টর এখন পুরাপুরি কোলাপসড। এখন তো ওয়াইফাই বা ব্রডব্যান্ড সার্ভিস আসার পরে এখন কেউ সিম বা এই ধরনের কিছু ইউজ করে না। আর এই সকল কারণে এখন বাঙালি, রবি, গ্রামীণফোন এরাও ওইভাবে আমাদেরকে নতুন ইঞ্জিনিয়ার বা নতুন যারা গ্র্যাজুয়েট এদেরকে নিতে চায় না বা ওরকম সুযোগ সুবিধা নাই। হ্যাঁ, এখানে আমাদেরও কিছু ল্যাকিংস আছে। সেই ল্যাকিংস টা হচ্ছে কি আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা সবচেয়ে বড় ল্যাকিংস সেটা হচ্ছে আমরা আ থিওরিটিক্যাল পড়াশোনায় বেশি ফোকাস করি। হুম, আমাদের যেটা দরকার সবচেয়ে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল নলেজ খুবই দরকার। ইফ ইউ নো দ্যাট প্রতিটা জব ক্ষেত্রে সবচেয়ে যেটা বেশি দরকার, সবচেয়ে সর্বপ্রথম যেটা দরকার সেটা এক্সেল। এক্সেল এর দরকার খুবই বেশি। যদি আমাদের মাইক্রোসফট এর যদি বিষয়গুলো আমরা চিন্তা করি তাহলে মাইক্রোসফট এর সবচেয়ে দরকারি হচ্ছে এক্সেল। এক্সেল এর পরে ওয়ার্ড ফাইল, পাওয়ার পয়েন্ট এই জিনিসগুলো দরকার। কিন্তু আমরা কিন্তু কোন গ্র্যাজুয়েশন স্টুডেন্টই আমরা বুক চেতিয়ে বলতে পারব না যে আমরা এক্সেল এর যে জিনিসগুলো জব সেক্টরে দরকার সেগুলো আমরা সব পারি। এটা আমাদেরও ল্যাকিংস। এটা আমরা দরকার না হলে আমরা তো ওই যে পরীক্ষার আগের রাতে পড়ে পাস করার চিন্তা ভাবনা করি। হুম। সত্য কথা যেটা। যার ফলে আমাদের সিলেবাসের বাইরে আমরা যাই না বা আমাদের যাই। ওরকম চিন্তা ভাবনা দরকার হয় না যে প্রয়োজন না হলে আমরা কেন করব? এটা আমাদের একটা ল্যাকিংস। তো এসব কারণে যখন আমি দেখতেছিলাম যে দেশে আর কিছু হচ্ছে না তো তখন আমি আমার ফ্রেন্ড ইউকে চলে গেল। যাওয়ার পরে আমি গত ২০২২ সালের আগস্ট মাস থেকে আমার এই প্রসেসটা শুরু করি। তো ২০০০ আগস্ট মাসে ১ম এ আমি ইউকে নিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম যে বন্ধু ইউকে গেছে, ইউকে নিয়ে আগাই। তো ইউকে নিয়ে আগাতে গিয়ে আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ডসরা বলল যে ইউকে তে যেটা সবচেয়ে বড় সমস্যা যে ইউকে উম চাইলে আপনাকে সিটিজেনশিপ দিয়ে নাও দিতে পারে। এটা তাদের পূর্ব মানে পূর্ব কালচার বা এটা অনেক দিন ধরে আসতেছে তো যারা ইউকে তে আছে আ তাদেরকে সহজে তারা পিআর দিতে চায় না। এরপরে যেটা চিন্তা করলাম ইউকে থেকে সরে আসে ইউএসএ নিয়ে। ইউএসএ নিয়ে কিছুদিন আগালাম। তো ইউএসএ নিয়ে আগাতে যেয়ে যেটা সবচেয়ে বড় সমস্যা ইউএসএ তে এটা হচ্ছে অনেকটা লটারির মতো। ইউএসএ টা একদম পুরাপুরি লটারি। কেন লটারি বলছি?
এটাতে আপনি সব কাগজপত্র ঠিক আছে, আপনার সব ডকুমেন্টস ঠিক, আপনি একদম ক্যাপাবল, আপনি সব ঠিক। আপনি যে ইন্টারভিউ ফেস করতে যাবেন, সেই ইন্টারভিউ ফেসে যে আপনার কপাল খুলতেও পারে, কপাল পুড়তেও পারে। এটা আপনাকে ভিসা তারা দিতেও পারে, নাও দিতে পারে। আপনার সব কাগজ ডুপ্লিকেট, আপনি ভিসা পাইতে পারেন। আপনার সব কাগজ সবকিছু ঠিক আছে, তারা চাইলে আপনাকে ভিসা নাও দিতে পারে। পুরাপুরি তাদের উপর ডিপেন্ড করে। তো আচ্ছা। ইউএসএ নিয়ে যখন আগালাম, তো ইউএসএ সবকিছুই চলে আসছিল, কাগজপাতি সবই। আমি আগে মানে আপনার যেটা ওদের এম্বাসি ফিও জমা দিছিলাম, কিন্তু আমার ডেট আসছিল হচ্ছে জুন মাসের 4 তারিখ কি 5 তারিখ ইন্টারভিউ ফেস করা। তো এখন হাতে অনেক সময়। তো এই সময় আমার ওই যে খালাতো বোন একজন আছে বর্তমানে সিডনিতে, ইউনিভার্সিটি অফ সিডনির হচ্ছে আপু টিচার। আপু রুয়েট থেকে ট্রিপলিতে ফার্স্ট ক্লাস পাস ছিল। তো আপু এখন এখানকার টিচার। ওই আপু আমাকে বললো যে তুমি অস্ট্রেলিয়া ট্রাই করো। ওই আপুরই আবার আরেকটা মানে ছোট বোন যিনি, তিনি বর্তমানে পার্থে আছে, অস্ট্রেলিয়ার পার্থে। তো আপু বললো তুমি চেষ্টা করো, তোমার হাতে তো সময় আছে, যদি তোমার অস্ট্রেলিয়া না হয় তুমি তখন ইউএসএ তো তোমার ডেট আছে, তুমি ওই ডেটে দাঁড়ায় যাও। ঠিক আছে। তো সেইভাবে চিন্তা ভাবনা শুরু করে ফেব্রুয়ারি মাসে আমি আইএলটিএস এর প্রিপারেশন শুরু করি। এবং এপ্রিল মাসের 15 তারিখে আমি আইএলটিএস পরীক্ষায় বসি, এবং আমার রেজাল্ট আসে হচ্ছে এপ্রিল মাসের 28 তারিখ। 28 তারিখে রেজাল্ট আসে। এরপরে আমি 30 তারিখে আমার ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে আমি অফার লেটার রিসিভ করি হচ্ছে মে মাসে। দেন সবকিছু টাকা পয়সা, কাগজপাতি, ডকুমেন্ট সবকিছু জমা দেওয়ার পরে আমার সিওই হাতে পাই আমি হচ্ছে আহ, জুলাই মাসের 1 তারিখের দিকে। জুলাই মাসের 1 কি জুন মাসের শেষের দিকে পাই, জুন মাসে 28 তারিখ হইতে পারে। এরপরে ঈদ চলে আসে, ওই সময় রোজার ঈদ। রোজার ঈদে এসে তারপর আমি সকল কাগজপত্র জমা দিয়ে সবকিছু ফেস করি। আমার ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয় হচ্ছে জুলাই মাসের 5 তারিখ। মেডিকেল অ্যান্ড আদার সবকিছু শেষ করে 6 তারিখের মধ্যে আমার সবকিছু শেষ হয়। এবং আল্লাহর রহমতে আমি আপনাদের সকলের দোয়ায় হচ্ছে জুলাই মাসের 14 তারিখ 2023 আমি আমার ভিসা পাই। এই আচ্ছা। হচ্ছে আমার অস্ট্রেলিয়ার মানে জার্নি। এবং আমি 28 তারিখে ফ্লাই করি, জুলাই মাসে 28 তারিখে ফ্লাই করে দেন আমি অস্ট্রেলিয়াতে আসি। ওকে। লং স্টোরি। হ্যাঁ, লং স্টোরি। আচ্ছা। হ্যাঁ, হায়ার স্টাডিজ এর জন্য আপনার সাবজেক্টটা কেমন, এবং অস্ট্রেলিয়াতে কোন সাবজেক্টের ডিমান্ড অ্যাকচুয়ালি বেশি? গুড কোশ্চেন। পাওয়ার সেক্টরে ইলেকট্রিক্যাল এনার্জি সিস্টেম সাবজেক্টটা খুবই, যারা পাওয়ার নিয়ে, বিশেষ করে যারা পাওয়ার সেক্টর মেইনটেনেন্স অর পাওয়ার সেক্টর প্রোডাকশন, দেন উৎপাদন, বিপণন, এই সকল সেক্টরে যারা থাকতে চায় তাদের জন্য এই সাবজেক্টটা খুবই ভালো। কারণ কি, এখানে আমাদেরকে আহ, মোটামুটি অনেক সাবজেক্টে পড়ানো হয়, বিশেষ করে অ্যাডভান্স পাওয়ার ইলেকট্রনিক্স, দেন সাস্টেনেবল মাইক্রোগ্রিড থেকে শুরু করে আমাদের যা যা দরকার একটা পাওয়ার সেক্টরকে, ইকোনমিক্স রিলেটেড, লিডারশিপ, ডিসিশন মেকিং, যা যা দরকার একটা সেক্টরকে হ্যান্ডেল করার জন্য বা পাওয়ার সেক্টরকে হ্যান্ডেল করার জন্য, এখানে সবকিছু শিক্ষা প্রদান করা হয়। এবং সেটা শুধু যে থিওরিটিক্যাল তা না, এখানে প্র্যাকটিক্যাল নলেজকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর বর্তমানে অস্ট্রেলিয়াতে 2 ধরনের মাস্টার্স আছে, একটা হচ্ছে কোর্স ওয়ার্ক বেসিস আর একটা হচ্ছে রিসার্চ বেসিস। তো আমার এটা কোর্স ওয়ার্ক বেসিস। তো কোর্স ওয়ার্কে বেসিক্যালি আমাদেরকে 2 বছরের ভিতরে লাস্টে গিয়ে একটা আপনার প্রজেক্ট নিয়ে কাজ করতে হয় বা ইন্টার্নশিপ টাইপের কাজ করতে হয়, যেটা আমরা ইন্ডাস্ট্রি লেভেলের কাজগুলো করে থাকি। আর যারা রিসার্চ বেসিসে আসে, রিসার্চ বেসিসে আসতে গেলে সবচেয়ে যেটা দরকার, যেটা অনেকে আমরা জানি না, রিসার্চ বেসিসে আসতে গেলে সর্বপ্রথম 2টা জিনিস দরকার। একটা হচ্ছে আপনার পাবলিকেশন দরকার ইন্টারন্যাশনাল জার্নালে, এবং কোয়ালিটি ফুল পাবলিকেশন দরকার, যেটা সম্পূর্ণ আপনার নিজস্ব হবে। এবং দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে আপনার প্রফেসর দরকার হবে, যেটাকে আপনাকে নিজেকে ফাইন্ড আউট করতে হবে, অনেকটা পিএইচডি লেভেলের মতোই। সো এই 2 ধরনের মাস্টার্স আছে। সো আমরা সবাই অধিকাংশটাই কোর্স ওয়ার্ক লেভেলে আসি। এটা আমাদের জন্য ইজি, কারণ আপনার প্রফেসর পাওয়া বা ফান্ডিং ম্যানেজ করা এই জিনিসগুলা টাফ।
আর বর্তমানে যদি আপনি সিডনি বা অস্ট্রেলিয়ার কথা বলেন, অস্ট্রেলিয়ার বর্তমানে যে সাবজেক্টগুলো খুবই ডিমান্ডেবল, সেটার মধ্যে আছে হচ্ছে আপনার সোশ্যাল ওয়ার্ক, তারপরে হচ্ছে আপনার নার্সিং, এই টাইপের সাবজেক্টগুলো খুবই ডিমান্ডেবল। বিশেষ করে সোশ্যাল ওয়ার্ক খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট ওয়ার্ল্ড ওয়াইড। দেন আপনার আরো কিছু আছে লাইক আপনার হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো ডিমান্ডেবল। আইটি এবং সবচেয়ে বিশেষ করে যে কোনো প্রকার টেকনিক্যাল সাবজেক্টই অস্ট্রেলিয়াতে ডিমান্ডেবল, যেটা টেকনিক্যাল রিলেটেড সাবজেক্ট। আর অস্ট্রেলিয়াতে যেটা সবচেয়ে বেশি প্রাধান্য পায় সেটা হচ্ছে হাউ ক্যাপাবল ইউ আর। তুমি যে সেক্টরে কাজ করছো সে সেক্টরে যদি তুমি বস হও, মানে তুমি আরো 10 জনকে টক্কর দিতে পারো এবং সেই ক্যাপাবিলিটি তোমার আছে, দেন অস্ট্রেলিয়া ইজ এ heaven for you. আচ্ছা। Otherwise, it's a like Jahannam for you. আচ্ছা, ঠিক আছে। ভাই বেশ কিছু প্রশ্ন এসছে। একজন প্রশ্ন আচ্ছা, করছিলেন রুকাইয়া ইশরাত। উনি বলতে চাচ্ছেন আচ্ছা। যে ট্রিপলিতে এমএসসি করার জন্য ডিজিটাল ডিজাইন মাইক্রো কন্ট্রোলার নিয়ে কোনো কোর্স আছে কিনা? হ্যাঁ, আছে, আছে। সেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে আসলে আহ, আমাদের যে, যদি আমি আমার ইউনিভার্সিটির বেসিসে বলি, আমাদের ইউনিভার্সিটি হচ্ছে ইউটিএস, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি। এখানে সাবজেক্টটা হচ্ছে মেইন হচ্ছে আমাদের মাস্টার্স কোর্স, যেটা সেটা হচ্ছে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং এক্সটেনশন। এটা হচ্ছে 2 বছরের কোর্স। এখানে অনেকগুলো মেজর আছে, যেরকম আপনার আইটি আছে, সাইবার সিকিউরিটি আছে, ডাটা সায়েন্স আছে, দেন আপনার পাওয়ার ইলেকট্রনিক্স আছে, আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি সিস্টেমস আছে, এরকম আরো অনেক সাবজেক্ট আছে। সো এর ভিতরে আপনার টেলিকমিউনিকেশন অ্যান্ড যেটা তার দরকার, যেটা বললো মাইক্রো কন্ট্রোলার রিলেটেড, এই সাবজেক্ট গুলো আছে। কিন্তু যেটা বিষয় হচ্ছে, আমি সঠিক জানি না এটা পিআর লিস্টেড কিনা, কারণ অনেক সাবজেক্ট আছে অস্ট্রেলিয়াতে পিআর লিস্টেড না। সো আপনি কষ্ট করে কোর্সটা করতে আসলেন, যদি পিআর লিস্টেড না হয় তখন আপনার পিআর এর অ্যাপ্লিকেশন করতে যায় ঝামেলা হতে পারে, কিছু ঝামেলায় পড়তে হতে পারে। তো এই জন্য আম, একটু রিসার্চ নিজের থেকে করাটাই ভালো। হ্যাঁ, আছে, অনেক ইউনিভার্সিটি আছে, শুধু যে আমার ইউনিভার্সিটি বলবো তা না, এখানে আরো অনেক ইউনিভার্সিটি আছে, শুধু সিডনিতে না। আপনি সিডনিতে যদি বলেন চার্লস ডারউইন আছে, তারপর আপনার ওয়েস্টার্ন সিডনি আছে, ইউনিভার্সিটি অফ সিডনি আছে, তারপরে আপনার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস আছে, দেন হচ্ছে আপনার আছে হচ্ছে উলঙ্গন আছে, আরো অনেক ইউনিভার্সিটি আছে, প্রচুর ইউনিভার্সিটি আছে। আপনাকে নিজের সাবজেক্ট যেটা দরকার সেটা নিয়ে একটু রিসার্চ করা বা গবেষণা করলে বা খোঁজাখুঁজি করলে আপনি আরো অপশন পাবেন। আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন নিচ্ছি, সেটা জি। হচ্ছে মিস সাদিয়া করেছেন। বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় নাকি দেশ, কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? নিজের সাবজেক্টকে গুরুত্ব দেওয়া বেশি তো গুরুত্বপূর্ণ। আপনি বিশ্ববিদ্যালয় কোন গুরুত্বপূর্ণ না? না, বিশ্ববিদ্যালয় আপনি চিন্তা করেন, বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ খুব ভালো পজিশনে আছে? 100-র ভিতরে আছে কেউ? না না না, নাই। 300-র ঢাকা 1000-এর ভিতরেও নাই। 1000-এর ভিতরে নাই। সেটা কি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটিও নাই? না, ওটাও নাই। ঠিক আছে। হ্যাঁ, তাহলে যদি নাই, তাহলে ইউনিভার্সিটি ডাজেন্ট ম্যাটার। আচ্ছা। আপনি যদি র্যাঙ্কিং এর 100-র ভিতরে কোনো ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ডের মধ্যে পড়তে যেতে পারেন, আপনার সাবজেক্ট চয়েস অনুযায়ী, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার সবকিছু আপনার একদম মিলা যাচ্ছে, আই আই গিভ ইউ সাজেশন, ইটস এ বেস্ট ডিসিশন ফর ইউ, চুজ দ্যাট ওয়ান। ভেরি গুড অপশন। নট ইউনিভার্সিটি, নট কান্ট্রি, চুজ ইউর সাবজেক্ট, চুজ ইউর ড্রিম। হোয়াট ইজ ইউর ড্রিম? First you have to choose your dream. What you want to see you after 10 years. 10 বছর পরে তুমি কোন পজিশনে নিজেকে দেখতে চাও? এটা আচ্ছা। হওয়া উচিত আমাদের গোল। আমাদের স্বপ্ন কি যে আমরা 10 বছর পরে কোন জায়গায় নিজেকে নিয়ে যেতে চাই। আপনি ঋষি সোনাক, যিনি ইউকের প্রেসিডেন্ট, তার স্বপ্ন কি ছিল? প্রেসিডেন্ট হইতে গেলে তো স্বপ্ন ছিল যে আমি ওই জায়গাতে যাব, যার ফলে সে নিজেকে ওই জায়গাতে নিয়ে গেছে। সে কিন্তু চিন্তা করে নাই আমি ইউকের প্রেসিডেন্ট হব, সে কিন্তু চিন্তা করে নাই আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হব, সে কিন্তু দেশ চুজ করে নাই। তার স্বপ্ন ছিল, গোল ছিল, সে গোল অ্যাচিভ করছে।
নট দেশ বা নট সাবজেক্ট। জি। সো দেশ ধন্যবাদ অথবা উত্তরটি বিশ্ববিদ্যালয় সুন্দর। দেশ বা বিশ্ববিদ্যালয় ম্যাটার করে না, আপনি সাবজেক্ট ম্যাটার করে আর আপনার রিকোয়ারমেন্ট ম্যাটার করে। ভাইয়া, অস্ট্রেলিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি, যারা এখন যেতে চাচ্ছে তাদের জন্য। এখন একটু টাফ, শুধু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে না, সব দেশেতেই একটু টাফ যাচ্ছে। কারণ হচ্ছে যখন করোনা সিচুয়েশন ছিল, করোনার থেকে শুরু করে মানে যেটা 2021 থেকে শুরু করে 2023-এর শেষ পর্যন্ত বা 24-এর শুরু পর্যন্ত, এই টাইমটাতে প্রতিটা দেশ তাদের প্রয়োজনের অতিরিক্ত লোক বা জনবল নিয়ে নিছে, হুম, যার ফলে এখন কিছু রেস্ট্রিকশনের মাধ্যমে লোক নিচ্ছে, যারা ওভার কোয়ালিফাইড বা কোয়ালিফাইড এই ধরনের লোকগুলোকে তারা এখন পিক করার চেষ্টা করতেছে। যেরকম আপনাকে যদি বলি, আমাদের সময় যখন আমরা অস্ট্রেলিয়াতে আসি তখন আপনার ভিসা রিকোয়ারমেন্ট ছিল আপনার ওভারঅল 6 আইএলটিএস এ, নো ব্যাড লেস দেন 5.5। এটা ভিসা অ্যাপ্লিকেশন করতে যে রিকোয়ারমেন্টটা লাগে এটা ছিল, যেটা এখন বৃদ্ধি পেয়ে হয়েছে 6.5, নো ব্যান্ড লেস দেন 6.5। হুম, মানে কোনোটাতে 6.5 নিচে থাকা যাবে না এবং ওভারঅল 6.5 থাকতে হবে, এই রিকোয়ারমেন্টটা হয়েছে। আবার হচ্ছে মনে করেন প্রতি সেমিস্টারে এখন কোর্সের ক্রেডিটের প্রাইস বাড়তেছে। যখন আমি আসি তখন ছিল পার ক্রেডিট হচ্ছে 922 AUD। তারপর সেটা পরের সেমিস্টারে আমার একটা ছোট ভাই আসলো, তখন বেড়ে হয়ে দাঁড়ালো হচ্ছে 1002, যেটা এখন আবার বেড়ে হয়েছে 1022 মনে হয়, আমি লাস্ট দেখছি আমার ইউনিভার্সিটিটা পার সেমিস্টার। আমাদের হচ্ছে 2 বছরে আপনাকে পড়তে হবে 96 ক্রেডিট, প্রতি সেমিস্টারে 24 ক্রেডিট করে। তো 96 ক্রেডিটে যদি আপনি হিসাব করেন 1000 করেও যদি পার ক্রেডিট হয়, তার মানে 96,000 টাকা, $96,000 AUD, যেটা পার ইউডি বর্তমানে বাংলাদেশে হচ্ছে সর্বনিম্ন মনে হয় 75, 1 AUD সমান। হিসাব করে দেখেন, স্কলারশিপ দিয়ে কমে আসে, তাও কমলেও সেটা 60,000-এর কাছাকাছি। সো এখন অনেক কিছু হচ্ছে। আবার যখন আমরা আসি তখন আপনার পোস্ট ওয়ার্কিং পারমিট, যেটা PWS, PW মানে টিআর যেটা বলে আমাদের এখানে, টেম্পোরারি রেসিডেন্স, এটার ছিল ভ্যালিডিটি হচ্ছে 5 বছর। 5 বছর মানে আপনি আপনার কোর্স শেষ করার পরে 5 বছরের ভিতরে আপনাকে পিআর এর অ্যাপ্লিকেশন করতে হবে অল রিকোয়ারমেন্ট ফুলফিল করে, যেটা এখন কমায় 2 বছর করা হয়েছে। এবং আপনি পিআর এর জন্য সর্বোচ্চ আর একটা রুল যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে কি, 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। 32 বছরের পরে যায় আপনি আর পিআর এর জন্য অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন না, এর ভিতরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখন অনেক বিষয় মানে জটিলতা বাড়তেছে, কারণ লোক সংখ্যা এত বেশি হয়ে গেছে, তাদেরকে আপনার থাকা খাওয়া অন্যান্য যে সকল চিকিৎসার সুযোগ সুবিধা সরকার দিয়ে কুলায় উঠতে পারতেছে, যার ফলে এখন একটু টাফ হয়ে গেছে। তারপরেও আমি বলবো যে এখন আরো অপশন আছে। এখন আপনি শুধু যে মানে বাংলাদেশের একটা সমস্যা আছে, যে সমস্যাটা কি, বাংলাদেশের আমরা যে সকল স্টুডেন্টরা বাইরে চিন্তা ভাবনা করি, আমরা মোটের উপর 4টা কান্ট্রি চিনি, যে 4টা কান্ট্রি মুখস্থ আমাদের। ফার্স্ট অফ অল কানাডা, এখন বর্তমানে হাইপের উপরে আছে। কারণ কি, কানাডাতে পিআরটা ইজি, সবাই এটা চিন্তা করে, এজন্য কানাডা ফার্স্টে। সেকেন্ডে চিন্তা করে ইউএসএ, থার্ডে চিন্তা করে ইউকে, ফোর্থে হচ্ছে অস্ট্রেলিয়া। এই 4টা কান্ট্রি ছাড়া বাংলাদেশের মানুষ কোনো কান্ট্রি চেনে না বা জানে না অতটা। কিন্তু এছাড়াও অনেক কান্ট্রি আছে এখন, অনেক, যেরকম আপনার পর্তুগাল আছে, সুইজারল্যান্ড আছে, ডেনমার্ক আছে, তারপরে আপনার ফিনল্যান্ড আছে, অনেক কান্ট্রি আছে। আমি আপনাকে তো বললাম, কান্ট্রি না চুজ করে আপনি আপনার সাবজেক্ট এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী, কারণ আপনি এত টাকা খরচ করে একটা দেশে পড়তে আসবেন, আপনার চিন্তা ভাবনা কোনোভাবেই কোনো স্টুডেন্টের থাকবে না যে আমি ইন ফিউচার বাংলাদেশে রিটার্ন করব। হুম, এরকম এত সুন্দর একটা দেশে আপনি এত সুযোগ সুবিধা থাকার পরে কেউ কিন্তু চিন্তা করবে না যে আমি বাংলাদেশে রিটার্ন করব। রিটার্ন করতে পারে যদি বাংলাদেশে আমি 2 বছর পরে ফেরত গেলাম, তখন যদি বাংলাদেশ আমাকে আমার যোগ্যতা অনুযায়ী ভালো অপশন বা ভালো অপরচুনিটি প্রদান করে, তাহলে আমি থাকবো। আদারওয়াইজ তো আমি ওই দেশে থাকবো না, এটা ট্রু ফ্যাক্ট। তো হুম। এই জন্যই আমি বলবো যে দেশ না চুজ করে আপনি আপনার সাবজেক্ট এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা সুইটেবল হয় যে দেশটা, সেটা চুজ করে বেস্ট।
ভাই একটা রিপোর্ট আপনাদের জানাই। বিভিন্ন দেশ থেকে 2023 সালে অস্ট্রেলিয়াতে গিয়েছেন রেকর্ড 5,48,800 জন শিক্ষার্থী। তাদের বেশিরভাগ পড়াশোনা শেষ করে দেশে ফেরেননি। তাই আবাসন ব্যবস্থায় ব্যাপক চাপ পড়েছে। সঞ্চিত অর্থ 23 সালের অক্টোবরে বাড়িয়ে 24,505, যা অস্ট্রেলিয়ার যা বাংলা টাকায় আনুমানিক 19 লক্ষ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে যে রেকর্ড হারে অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি আরো কঠিন করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সঞ্চিত অর্থ 23 সালের অক্টোবরের থেকে আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে ভাই বলতে পারেন। এই যে ভিসা নীতি জটিল হচ্ছে, এটা এটা কিভাবে? আমি আপনাকে একটু আগের কোশ্চেনে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বলছি বিষয়টা, যে আসলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি লোকজন নিয়ে ফেলছে। এখন এত লোকজনের আবাসন থেকে শুরু করে সিকিউরিটি আমি নিলেই তো হবে না। আপনার একটা দেশে আমি নিলাম, আমি অনেক লোক নিলাম, আমাকে তো তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, বা তাদের যে দরকারগুলো, সুযোগ সুবিধা এক্সট্রা কিছু না, তাদের যে নিত্য প্রয়োজনীয় দরকার, তাদের যে আহ, কি বলে, যে সকল অধিকার দরকার, ধরেন আপনার মৌলিক অধিকার যে সকল দরকার, এগুলো যদি আমি প্রদান করতে না পারি, তাহলে তাদেরকে নিয়ে আসা তো আমার লস। তারা কি ভাববে যে আমি নিয়ে আসলো মানে কি আমাকে দিয়ে ব্যবসা করতেছে এই দেশ। আদারওয়াইজ তো কিছুই না। যদি আমি নিয়েও আসি, এত টাকা দিয়ে আসতেছি, আমার তো একটা নিজস্ব লক্ষ্য থাকবে। তো এই জন্যই আমি বলতেছি যে প্রয়োজনের তুলনায় অনেক বেশি লোক নেওয়ার কারণে এখন মনে করেন যে আমার 10 দিনে ভিসা হয়েছে। আমি 4 তারিখ বা 6 তারিখে অ্যাপ্লাই করে আমি 14 তারিখে ভিসা পাইছি। আজকেও আমার একটা ছোট ভাইয়ের সাথে কথা হলো, সে আমাকে বলতেছে, ভাইয়া আমি 4-5 মাস আগে অ্যাপ্লাই করছি, আমি এখন পর্যন্ত অফার লেটারই পাচ্ছি না। অনেক লেন্দি হচ্ছে এখন। প্রতিটা কাগজপাতি, প্রতিটা ডকুমেন্টস পুঙ্খানুপুঙ্খ ভাবে, একদম কঠিন ভাবে দেখা হচ্ছে। আগে যেরকম ছিল কি, আপনাকে বলি, মানে অস্ট্রেলিয়া ভিসা একসেপ্ট হওয়ার প্রসিডিউর কি। বাংলাদেশে কিন্তু কোনো অস্ট্রেলিয়ার এম্বাসি নাই। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। অস্ট্রেলিয়ার কোনো এম্বাসি নাই, তাহলে আমাদের ডকুমেন্টস গুলো কিভাবে যায়? এটা অনলাইনের মাধ্যমে যায়। অনলাইনের মাধ্যমে আমরা এই কাগজগুলো পাঠাই হচ্ছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে আহ নয়াদিল্লিতে আপনার অস্ট্রেলিয়ার এম্বাসি আছে। তো সেখানে কাগজপাতিগুলো যাওয়ার পরে প্রথমে প্রাথমিকভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা এই জিনিসটাকে প্রথম প্রাইমারি একটা চেক আপ করা হয়, আমাদের ডকুমেন্টস গুলো, আমাদের ইচ অ্যান্ড এভরি পেপারস। তো এআই দ্বারা যদি আপনার কাগজপত্রতে এআই কোনো প্রকার ভুল বা কোনো প্রকার সমস্যা ফাইন্ড আউট করতে না পারে, সেক্ষেত্রে সে তখন অটো গ্রান্টেড দিয়ে দেয়, যেটাকে এআই গ্রান্টেড বলে, যেটা খুব কম সময়ের মধ্যে হয়। 10 দিন বা 1 সপ্তাহ বা 2-3 দিনের মধ্যে হয়ে যায়, যেটা আমারটা আল্লাহর রহমতে হয়েছিল এআই গ্রান্টেড। এখন এআই এর কাছে যদি, বা এই এই ধরনের প্রাথমিক চেক আপে যদি কোনো সমস্যা কাগজপাতিতে সে ফাইন্ড আউট করে, সে তখন কি করে, ম্যানুয়াল চেক আপের জন্য ভিওর কাছে পাঠায়। ভিওকে ভিসা অফিসার। তো ভিসা অফিসারের কাছে যাওয়ার পরে ভিসা অফিসার কাগজপাতিগুলো আবার চেক করে, রিচেক। রিচেকের সময় যদি এআই এর ইন্ডিকেট করা প্রবলেমটাকে তার চোখে সমস্যা মনে হয়, তাহলে সে করবে কি, আপনাকে, যে অ্যাপ্লিকেন্ট, তাকে ফোন করবে। ফোন করে আপনাকে কোয়ারি করবে, কোশ্চেন করবে, যে আপনার এই বিষয়গুলো সম্পর্কে আমার কোয়ারি আছে, আমার কিছু জাস্টিফিকেশন বা ক্লিয়ারেন্স দরকার। তখন আপনাকে ক্লিয়ারেন্স দিতে হবে। আদারওয়াইজ যদি কোনো সমস্যা না থাকে, তাহলে ভিও আপনাকে ভিসা অ্যাপ্রুভ করে দিবে। আর যদি সমস্যা থাকে, তাহলে আপনাকে কোশ্চেন করবে, সেখানে যদি সমস্যা আপনি ক্লিয়ার করে দিতে পারেন, আপনাকে ভিসা দিয়ে দিবে। আদারওয়াইজ ভিসা একসেপ্ট হবে না বা গ্রান্ট নাও হতে পারে। তো এই হচ্ছে সিস্টেম ছিল। সেই সিস্টেমটাকে এখন অনেক ভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সে সিস্টেমে আগে যেরকম এরকম ছিল, এখন 2 ধাপে হবে। 2 ধাপে হবে কি, আগে একটা শুধু খালি মৌখিক পরীক্ষা হইতো, এখন রিটেনও হবে। এ ধরনের অনেক কিছু চিন্তা ভাবনা সিস্টেমে আনার চেষ্টা ভাবনা করতেছে, বা পর্যায়ক্রমে আসবে। এটা এখনো হয়নি, ইন ফিউচারে আসার সম্ভাবনা আছে, বা এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি, অনেক কিছুই শোনা যায়। তো যেহেতু এখন পর্যন্ত এরকম কিছু হয় নাই, এখন পর্যন্ত আমাদের কাছে এইটুকু ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আপনার লোক সংখ্যা বেশি নেওয়ার কারণে আহ, এখন কিছুটা জটিলতা হচ্ছে ভিসা নিয়ে। ভাই আমরা কিছু প্রশ্ন নিব। জি। আচ্ছা, সাদিয়া একজন প্রশ্ন করেছেন, সিএসসি থেকে বাইরে পড়তে যাওয়া সম্পর্কে কিছু পরামর্শ যদি দিতেন। আচ্ছা, সিএসসি খুবই কমন একটা সাবজেক্ট।
সিএসসির জন্য যারা মানে বাংলাদেশে দুটা সাবজেক্ট খুব কমন, একটা সিএসসি একটা বিবিএ। এই দুটা সাবজেক্ট খুব কমন, প্রতিটা বাড়িতে সিএসসি আর বিবিএ হ্যাঁ। স্টুডেন্ট আছে। তো সিএসসি দের জন্য অপরচুনিটি ওয়ার্ল্ড ওয়াইড অনেক, শুধু যে আপনি বিদেশে না, বাংলাদেশেও আছে। সিএসসি জন্য অপরচুনিটিটা কি আপনাদের জন্য সবচেয়ে বিষয়টা কি, আপনাদের অফিস আদালত না হলেও আপনারা চাইলেও বাসায় বসে আপনি অনেক কিছু করতে পারবেন। ফ্রিল্যান্সিং আসছে, এখন অনেক কিছু আসছে, অনেক দুয়ার খুলে গেছে আপনাদের জন্য। আপনারা বাসায় বসে এখন ওয়েব ডিজাইন করতে পারতেছেন, আপনারা বাসায় বসে আপনার টেমপ্লেট রেডি করতে পারতেছেন, অনেক কিছু সফটওয়্যার ডেভেলপ করতে পারতেছেন। তো বিদেশে পড়ার জন্য যেটা বলবো, সবচেয়ে ভালো যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে সর্বপ্রথম আছে আইটি, মানে ইনফরমেশন টেকনোলজি। এখন ইনফরমেশন টেকনোলজির ভিতরে অনেক কয়টা সাবজেক্ট আছে, যেরকম আছে সাইবার সিকিউরিটি, নাম্বার 2 আছে হচ্ছে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপরে আছে হচ্ছে আপনার মোবাইল মোবাইল ডাটা মাইনিং, যেটা এটা আছে। দেন হচ্ছে আপনার আরো আছে ডাটা সায়েন্স আছে বা ডাটা অ্যানালাইসিস আছে। দেন আছে হচ্ছে আপনার বিজনেস অ্যানালাইটিক্স। তো এরকম অনেক সাবজেক্ট আছে। এখন যে সাবজেক্টটা আপনি চুজ করবেন, আপনি আগে বুঝতে হবে সাবজেক্টটাতে কি কি আপনাকে পড়তে হবে বা কি কি জানতে হবে বা কি কি বেসিক নলেজ আপনার দরকার। আসলে প্রতিটা সিএসসি সাবজেক্টের মূল কি, সিএসসি সাবজেক্টের মূল হচ্ছে প্রোগ্রামিং। উইদাউট প্রোগ্রামিং সিএসসি পড়ার কোনো মানে হয় না। আপনার যদি প্রোগ্রামিং এর বেসিক ভালো না হয়, তাহলে সিএসসি পড়া আর না পড়া সেম বিষয়। সো আপনার যদি প্রোগ্রামিং নলেজ ভালো থাকে, যেরকম জাভা, পাইথন, সি, সি প্লাস প্লাস, এই সকল বিষয়ে, তারপর হচ্ছে ডাটা সায়েন্সের আরো অনেক কিছু আছে, ডাটা মাইনিং এর জন্য বা ডাটা অ্যানালাইসিস এর জন্য যে সকল জিনিসগুলো আপনার দরকার জানা, এই জিনিসগুলো যদি আপনি আপনার নখদর্পণে থাকে বা আপনার বেসিক যদি ভালো হয়, আপনি এনি সাবজেক্ট ক্যান চুজ। হ্যাঁ, সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট বর্তমানে যদি মাস্টার্স এর ক্ষেত্রে সিএসসি দের জন্য বলেন, আমার কাছে মনে হয় সাইবার সিকিউরিটি। আমার পয়েন্ট অফ ভিউতে সাইবার সিকিউরিটি ইজ দ্য বেস্ট ওয়ান। দেন আপনার ডাটা মাইনিং বা বিজনেস অ্যানালাইটিক্সও খুব ডিমান্ডেবল সাবজেক্ট। ওকে, হ্যাঁ, একটা প্রশ্ন নিচ্ছি। প্রশ্নটা করছেন মালিহা খান কথন। উনি বলছেন যে ভাইয়া, অস্ট্রেলিয়ায় পড়তে গিয়ে খাপ খাওয়াতে গিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের কি কি বিড়ম্বনায় পড়তে হয়? গুড কোশ্চেন। বর্তমানে যে বিষয়টা হচ্ছে, অস্ট্রেলিয়ার যারা স্টুডেন্ট হিসেবে পড়তে আসে, যখন আপনার সেমিস্টার চলমান থাকবে, সেমিস্টার চলমান থাকা অবস্থায় একজন স্টুডেন্ট 2 সপ্তাহ মিলে, এটাকে ফোর্টনাইট বলে, 2 সপ্তাহ মিলে আপনি পার্ট টাইম জব করতে পারবেন 48 ঘন্টা। তাও আবার কি, সেটা টিএফএন বা ট্যাক্সে। তো এই 48 ঘন্টায় আপনাকে অনেক ধরনের অড জব করতে হতে পারে। সেখানে অড জবের ভিতরে কি কি আছে, কনস্ট্রাকশন আছে, উবার ইটস বা ফুড ডেলিভারি আছে, কি তারপরে আপনার কিচেনের কাজ আছে। এ ধরনের অনেক কিছু পার্ট টাইম স্টুডেন্টদেরকে করতে হয়, তাদের থাকা খাওয়ার যে খরচটা এটা বেয়ার করার জন্য। এখন এছাড়াও যদি আপনি অস্ট্রেলিয়াতে আসেন, বাসা ভাড়া যদি চিন্তা করেন, এখানে 2 ধরনের বাসা পাওয়া যায়, মানে রুম পাওয়া যায়, সিঙ্গেলও আছে, শেয়ারিংও থাকা যায়। শেয়ারিং গুলা বেসিক্যালি আপনার লিমিট থাকে হচ্ছে 135 বা 120-25 এরকম। আর যদি আপনি চিন্তা করেন যে আপনি সিঙ্গেল রুম থাকবেন, সিঙ্গেল রুম গুলো 200, ম্যাক্স 200, 250, 230 এরকম ম্যাক্স মিনিমাম থাকে। তো এই ধরনের বাসা ভাড়াগুলো আপনাকে, এটা উইকলি হয়, এটা মান্থলি না, উইকলি। তো যদি আপনি উইকলি চিন্তা করেন, তাহলে আপনার একটা স্টুডেন্টের প্রতি সপ্তাহে খরচ পড়বে সব মিলায়ে, ধরেন সে যদি খুব স্বাচ্ছন্দ্যে থাকতে যায়, $300 পার উইক। পার উইক $300 মানে হচ্ছে, এটা আমি যাতায়াত সহ বললাম, ট্রেন ভাড়া টাড়া সব সহ। তাহলে $300 যদি পার উইক হয়, তাহলে আপনার একটা মাসে 4 উইক, 4 উইকে আপনি 1000-1200 বা আরো যদি আপনি কষ্টে বিষ্টে থাকতে পারেন বা চলতে পারেন, তাহলে 800 বা 1200-র মধ্যে খুব সুন্দরভাবে আপনি এখানে থাকতে পারবেন বা থাকা খাওয়া সব হয়ে যাবে।
এখন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে খাবার যে বিষয়টা, এখানে সবকিছুই পাওয়া যায়, হালালও পাওয়া যায়, হারামও পাওয়া যায়। এখন এটা আচ্ছা। আপনাকে নিজেকে মেনটেন করতে হবে যে আপনি হালাল খাবেন না, হারাম খাবেন না, আপনি সব রকমই খাবেন। সো এটা আপনাকে ফুড নিজেকে সার্চ করে নিতে হবে। এখানে সব রকমের খাবার আছে, সব ধরনের কমিউনিটির মানুষই আছে। আপনাকে কেউ এখানে ওই ধরনের কোনো বাধা দিবে না যে আপনি গরুর মাংস খাচ্ছেন দেখে আপনাকে বাধা দিবে, বা আপনি যেখানে গরুর মাংস বিক্রি হচ্ছে পাশেই পর্ক বিক্রি হচ্ছে এরকমও দোকান যেরকম আছে, যেখানে শুধু গরুর হালাল মাংস বিক্রি হচ্ছে এরকম দোকানও আছে। আবার যেটা আমাদের মুসলিম কান্ট্রির বা মুসলিম ছেলে মেয়েদের কনসার্ন, সেটা হচ্ছে পর্দার মধ্যে থাকা বা এই জিনিসগুলা। এখানে এই ধরনের কোনো মানে কোনোই নাই যে আপনার পর্দার মধ্যে থেকে আপনি চাকরি করতে পারবেন না, বা পর্দা করলে আপনি জব হবে না, বা আপনি জব সেক্টরে গেলে আপনাকে ওপেনলি থেকে চলতে হবে, এরকম কোনো বাধা বিপত্তি নাই। কিছু কিছু জায়গায় থাকে, আপনি সেটাকে অ্যাভয়েড করে চলবেন যদি আপনার সাথে না যায়। সেটা আপনার নিজস্ব স্বাধীনতা, এটা আপনাকে কেউ বাধা দিবে না। এরপরে আসি যেটা, এখানে রুলস এন্ড রেগুলেশন খুবই স্ট্রিক্ট। আপনাকে প্রতিটা রুলস এন্ড রেগুলেশন খুব শক্তভাবে মানতে হবে। আপনি যখন বিমানে থেকে নামবেন, সেই ইমিগ্রেশন থেকে শুরু করে এই দেশে ঢোকার পরে আপনার অনেক কিছু মানতে হবে, সবকিছুই মেনে চলতে হবে। আপনাকে রুলস ব্রেক করার কোনো আপনার নাই, মানে সুযোগ নাই। এখানে প্রতিটা রুলস এত স্ট্রিক্ট ভাবে মেনটেন করা যায়, কোনো কালো দাগ যদি আপনার পড়ে যায়, ধরেন আপনি কোনো কেসের মধ্যে পড়লেন বা কোনো রুলস ব্রেক করলেন, এটা আপনার পিআর এর যায় ফিউচারে সমস্যা হইতে পারে। তো এখানে যদি কেউ চায় যে আমি সুন্দরভাবে থাকবো, সে সুন্দরভাবে থাকতে পারবে। কেউ যদি চায় আমি আমার লাইফে একদম খুব খারাপ ভাবে চালাবো, যা ইচ্ছা তাই করবো, কেউ আমাকে কিছু বলার থাকবে না, আমি কিছু করব না, সেখানেও কোনো সমস্যা নেই। আপনাকে কেউ এখানে বলতেও যাবে না, আপনি যেভাবে খুশি চলেন। ড্রেস আপ বলেন, গেট আপ বলেন, খাওয়া বলেন, নাথিং। আপনার এখানে কারো ওইটুকু সময় নাই। মানে আপনাকে যদি আমি এক্সাম্পল দিই, ধরেন আপনি হাজবেন্ড ওয়াইফ একটা মানে অস্ট্রেলিয়াতে আছে, তাদের লাইফটা এখন এরকম। হাজবেন্ড যখন কাজে যায়, মানে ওয়াইফ তখন কাজ থেকে বাসায় ফেরে, আর ওয়াইফ যখন কাজে যায় হাজবেন্ড তখন বাসায় ফেরে। তো সময় নাই। বিষয়টা হয়ে গেছে, হ্যাঁ এখানে আসলে ব্যস্ততা প্রচুর, কেউ সময় নেই। আপনাকে আমি কি বলি, এই যে আমি আজকে সকালবেলা ডিউটি করছি, সকালবেলা ডিউটি করে আমি বাসায় ফেরার সময় বাজার করে নিয়ে বাসায় আসছি, এসে আমার দুপুরের খাবার খাইছি, খেতে খেতে আমার 6টা 6:30 বেজে গেছে। তো এরকম আসলে ব্যস্ততা এত বেশি, পড়াশোনা, থাকা খাওয়া, নিজের সবকিছু নিজে মেনটেন করা, ইচ এন্ড এভরিথিং মেনটেন করে যারা সব চ্যালেঞ্জ নিয়ে চলতে পারবে, তাদের জন্য বিদেশ। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময়ে কি ধরনের প্রস্তুতি নিতে হবে বাইরে যাওয়ার ক্ষেত্রে? আচ্ছা, আমি বলব না যে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আপনার প্রস্তুতি নিতে হবে বা এরকম কোনো এত বাঁধা ধরার নিয়ম কিছু নাই। আপনার মেইন ফোকাস হইতে হবে যে একটা বাইরে যাওয়ার জন্য সর্বপ্রথম যেটা দরকার, আপনার একটা ভালো একটা সিজিপিএ মেইনটেইন করা। চিন্তা করবেন বা চিন্তা ভাবনা করবেন যাতে আ আপনার রেজাল্ট ৩ এর নিচে কোনোভাবেই না নামে। এটা আপনার ১ম এবং সর্বপ্রথম এটা আপনার থাকতে হবে রিকোয়ারমেন্ট এর ভিতরে। কারণ হচ্ছে কি, যেটা সর্বপ্রথম আমাদের ইউনিভার্সিটির একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে। সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি গুলা নতুন, খুবই নতুন বলা চলে। আমি ১ম ব্যাচ, আপনি মনে হয় ১৬তম ব্যাচ। তো এইভাবে বেশিরভাগই এখনো এত ইউনিভার্সিটিটাকে ওইভাবে যে লেভেলে যাওয়ার কথা ইন্টারন্যাশনাল মানে বা আমাদের ওয়ার্লড ওয়াইড এরিনাতে সেভাবে পৌঁছায়নি। তো এই ক্ষেত্রে যেটা সমস্যা আমরা ফেস করে থাকি, অন্যান্য ইউনিভার্সিটির এমওআই বা অন্যান্য যে সকল সার্টিফিকেট গুলা প্রদান করা হয়, সেটার মানের তুলনায় আমাদের মানগুলোকে ওরা ওইভাবে গ্রান্ট করে না। এর ফলে অনেক ইউনিভার্সিটি আমাদের পেপারস গুলা বা সার্টিফিকেট গুলাকে বা কাগজপত্র গুলাকে তারা রিজেক্ট করে দেয়। তো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে ১ম এই যে আপনি একটা ভালো বা একটা আ সুন্দর মানের একটা সিজিপিএ মেইনটেইন করবেন, এবং আপনার সুন্দর সবকিছু যে যাই আপনি শেখেন, যতটুকুই শেখেন সেটা জানি পারফেক্ট শিক্ষাটা হয়। মানে আপনার বেস বা আপনার বেসিক গুলা জানি সবসময় ঠিক থাকে। এরপরে যেটা দরকার হবে আমি বলব সর্বপ্রথম অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, এরপরে যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো আ আইএলটিএস স্কোর তোলা।
আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের ইংলিশকে প্রচন্ড তারা ভয় পায়। তারা ইংলিশ দেখলে খুবই তারা, কারণ হচ্ছে এটা আমাদের মাতৃভাষা বাংলা, আমরা ওইভাবে ইউজ টু না ইংলিশে। যতই আমাদের জন্য ইংলিশে পড়াশোনা, তো আমরা ওইভাবে করে আসি না, আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু অধিকাংশই বাংলা মিডিয়ামে আমরা পড়ি। তারপর হঠাৎ ইউনিভার্সিটি গ্রাজুয়েশন এসে ফুল ইংলিশ মিডিয়ামে পড়ার যখন শুরু হয়, তখনই আমরা থতর মতো খাই যাই, কারণ হচ্ছে কি আমরা জিনিসগুলো ওইভাবে তো ইউজ টু না। তো যার ফলে আপনার আইএলটিএস স্কোর যেটা রিকোয়ারমেন্ট থাকবে, যেই দেশে আপনি যান সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আপনাকে আইএলটিএস এর প্রিপারেশন নিতে হবে এবং আইএলটিএস এর স্কোর তুলতে হবে। এরপরে যে ধাপটা সেটা হচ্ছে আপনি চাইলে নিজেও ফুল প্রসেসটা করতে পারেন, যদি আপনি কনফিডেন্ট এনাফ হন যে আপনি ফুল প্রসেসটা নিজেই করতে পারবেন, ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন ইচ অ্যান্ড এভরিথিং, দেন আপনি সেটাও করতে পারেন। আদারওয়াইজ আপনি যে কোনো একটা বিশ্বস্ত এজেন্সি থেকেও হেল্প নিতে পারেন। এখানে প্রচুর অনেক মানে ইউনিভার্সিটি লিস্টেড, যখন আপনি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন ওদের ওয়েবসাইটেও কিছু লিস্টেড এজেন্সি থাকে যারা বিশ্বস্ত, এবং তারা আপনার জন্য জিনিসগুলোকে ইজি করে দিবে বা আপনাকে হেল্প করবে। সো এটাই সর্বপ্রথম প্রস্তুতি হবে আপনার একটা ভালো সিজিপিএ মেনটেন করা, দ্বিতীয় হচ্ছে আইএলটিএস স্কোরটা উঠানো। এরপরে আরো কিছু আছে, সেটা হচ্ছে আপনার ব্যাংক ডকুমেন্ট রেডি করা, আপনার পেপারস রেডি করা, সেটা ধীরে ধীরে, সেটা আপনি আপনি যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন আপনাকে সব বলেই দিবে যে আপনার এই জিনিসগুলো দরকার, আমাকে এই জিনিসগুলো রেডি করে দেন, আপনি তখন সেগুলো রেডি করে দিবেন। এগুলো রেডি করা আহামরি কোনো ব্যাপার না। আচ্ছা, এবার আসি আপনার ভার্সিটি লাইফ নিয়ে। ভাইয়া, প্রথমেই আপনার বায়োস্টে আসার গল্প শুনতে চাই, মানে আমরা জানতে চাই আপনাদের ভার্সিটি লাইফ কেমন কেটেছে বা বিশ্ববিদ্যালয়ে কোনো স্মরণীয় ঘটনা আছে কিনা। অনেক স্মরণীয় ঘটনা আছে। আমরা তো যখন 2015 সালে আসি, তখন তো ইউনিভার্সিটি ছিল একটা অনলি টিন শেড। আল্লাহর রহমতে সেই ইউনিভার্সিটি ছোট ছোট পদে বা ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এখন অনেক কিছু হয়ে গেছে। নিজস্ব ক্যাম্পাস হয়েছে, তারপরে আপনার হল হয়েছে অনেকগুলা, তারপরে নিজস্ব জায়গা কিনে সেখানে আপনার আর একটা হল হয়েছে, খেলার মাঠ হয়েছে, অনেক কিছু হয়েছে। আপনি বিশ্বাস করবেন না, যখন আমরা প্রথম ইউনিভার্সিটিতে যাই তখন শাইলার মোড়, যেটা আমাদের খুব প্রসিদ্ধ জায়গা, যেটা আপনি বলতে পারেন যে আমাদের বাউস্টের হচ্ছে টিএসসি। তো ওখানে আমাদের অনেক স্মৃতি আছে। তো ওখানে আমরা আগে পুরি খেতাম 1 টাকা করে, যেটা আমরা লাস্ট খেয়ে আসছিলাম 4 টাকা বা 5 টাকা, যখন 2019-এ পাস করে বের হয়। তো আমরা মানে একটা জিনিসকে, মানে একটা চারা গাছকে আমরা বৃক্ষ হইতে দেখছি। তো এবং আমরা খুব নিজেদেরকে লাকি ফিল করি যে সে বৃক্ষের যদি ছাত্র বলেন, আমরা হচ্ছে মানে বৃক্ষের মূল হচ্ছে আমাদের অথরিটি। আহ এই বৃক্ষের কাণ্ড, শক্ত কাণ্ড যেটা, সেটা আমরা, এবং এখান থেকে এখন অনেক ব্যাচ বা অনেক কিছু বা শাখা প্রশাখার প্রতিনিয়ত ছড়ায় যাচ্ছে, যেটা খুবই আনন্দের এবং খুবই প্রাউড মোমেন্ট একটা ইউনিভার্সিটির বা একটা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের স্টুডেন্ট হতে পারা, যেটা খুবই প্রাউড মোমেন্ট আমাদের জন্য ছিল। আর যদি বলেন, আমি কারিকুলাম অ্যাক্টিভিটিস বা অন্যান্য বিষয়গুলোতে নিজেকে খুবই ইনভলভ রাখতাম। ইউনিভার্সিটির অনেক প্রোগ্রামে আমি পারফর্ম করছি অ্যাজ এ কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে। আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যদি বলেন, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আপনার ইংলিশ ডিবেটে পার্টিসিপেট করছি আমাদের ইউনিভার্সিটি থেকে। আরো আমি আপনার ক্যারিয়ার সোসাইটিতে ছিলাম, ডিবেট সোসাইটিতে ছিলাম, প্লাস আপনার কালচারাল সোসাইটি, ফটোগ্রাফিক আই, বাউস ফটোগ্রাফিক আই, যেটা এই ব্যানারে আমি ইউনিভার্সিটির আপনার অফিসিয়াল যে মানে প্রোগ্রামগুলো ছিল সেগুলো কভার করতাম। তো অনেক স্মৃতি আছে। সবচেয়ে বেশি স্মৃতি যেটা, মানে বিশ্বাস করবেন না, আমি নিজেও একটা ছিলাম হচ্ছে কাদামাটি, মানে একদম শিশু সুলভ, কোনোদিন বাসার থেকে বের হতাম না। আমার প্রথম বাইরে যায় থাকা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হল। এই হল লাইফটা বা এই আব্বাসউদ্দিন হল, এই মাটিটাকে একটা সুন্দর বেস দিছে, মানে যেটা বলার মতো না। আমি, আমার ফ্রেন্ড বলেন, জুনিয়র বলেন, হলের যারা আমার আঙ্কেলরা ছিল, ভাই ব্রাদাররা যারা ছিল কিচেনে, ইচ অ্যান্ড এভরি পার্সনকে আমি মন থেকে স্মরণ করি এবং তাদেরকে মন থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি, যে আমাকে অনেক কিছু তারা শিখাইছে।
আমি অনেক কিছুই জানতাম না, বুঝতাম না, অনেক কিছু আমার কাছে নতুন ছিল। তারা যদি না থাকতো হয়তোবা আমি বর্তমানে এই অবস্থানে আসতে পারতাম না। আমার বন্ধু আল আরাফ সাদ যদি না থাকতো, তার ওই পরামর্শ যদি না থাকতো ইউকে যাওয়ার, আমি হয়তোবা সাদমান আজ অস্ট্রেলিয়ার সিডনিতে ইউটিএস এ পড়ার চিন্তা ভাবনাও করতাম না। সো আমি কিছু বন্ধু, কিছু জুনিয়র, কিছু ভাই ব্রাদার পাইছি, বা কিছু টিচার পাইছি, কিছু অথরিটি পাইছি, কিছু পরিবেশ পাইছি যা আমাকে একটা সুন্দর ভবিষ্যৎ বা সুন্দর ডিসিশন নেওয়ার যোগ্যতা প্রদান করছে। সো এটার জন্য আমি বাউস্ট বা আমার ইউনিভার্সিটির প্রতি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং এই জিনিসটা আমি কোনোদিনও ভুলবো না। আচ্ছা, অনেক স্মৃতি। অনেক স্মৃতি, হ্যাঁ। বলতে ভাই গেলে এই সারা যে রাত চলে যাবে, শেষ হবে না। হ্যাঁ, হ্যাঁ। আপনি যে বললেন যে অনেকগুলো ক্লাব এক্টিভিটিজ এর সাথে জড়িত ছিলেন। এগুলো আপনার এই যে জড়িত ছিলেন এগুলো আপনার এখনকার লাইফে এই যে আপনার উম এখন কি ইফেক্ট ফেলছে? মানে ক্লাব আচ্ছা, এক্টিভিটিজ এর সাথে জড়িত হওয়াটা কতটা জরুরি? মানুষ হয় দুই ধরনের, একটা হয় এক্সট্রোভার্ট, একটা হয় ইন্ট্রোভার্ট। তো ক্লাব অ্যাক্টিভিটিস গুলা করে কি, ইন্ট্রোভার্ট যারা আছে তাদেরকে আমি বলবো তারা আপনারা ক্লাবে জয়েন করে। এতে হবে কি, আপনি অনেক ধরনের মানুষের, অনেক ধরনের ক্যাটাগরির, অনেক বৈশিষ্ট্যের মানুষের সাথে মিশতে পারবেন। তাহলে হবে কি, আপনি আপনাকে আরো ওপেনলি খুলে নিজেকে প্রকাশ করতে পারবেন। আপনার মধ্যে কোনো জড়তা থাকবে না, আপনার মধ্যে কোনো ভয় ডর থাকবে না। আপনি নিজেকে একদম খুব সুন্দরভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারবেন। ধরেন যে আপনি ইংলিশে কোনোদিন প্রেজেন্ট করতে পারেন না, বা আপনি একটা প্রেজেন্টেশন দিতে হবে স্টেজে যায় সামনে, আপনার সে সাহস নাই। আপনি ডিবেট ক্লাবে জয়েন করেন। এই ক্লাবে জয়েন করলে হবে কি, আপনি ডিবেট করবেন, আপনি উপস্থিত বক্তব্য দিতে পারবেন, তখন আপনার ভিতরকার এই জড়তা কেটে যাবে। আপনি ওপেনলি সবার সামনে কোনো জড়তা ছাড়া, ভয় ছাড়া, যে কোনো ভাবে আই কন্টাক্টে মানুষের সাথে কথা বলতে পারবেন অনবরত, যেটাতে আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা। আমি কেন ক্লাবগুলোকে চুজ করতে বলি, আপনি একঘেয়েমি টাইপের কোনো কাজে আপনারা থাকবেন না, কোনো দিনও না। আমরা আজকালকার মানুষদের কি দেখি, অল টাইম মোবাইলে গেমস বা এই সেই, এইসব থেকে সরে আসাটা উত্তম। এটা আমিও করি, এটা আমার নিজেও বলতেছি মানুষকে, কিন্তু এটা আমি নিজেও করি। যখন সময় পাই সারাদিন ফোন নিয়ে থাকি, এটা আসলে ঠিক না। আমাদের শৈশবগুলো কিভাবে কাটছে, আমরা আগে মাঠে যাইতাম, খেলাধুলা করছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, ভলিবল খেলছি, বাস্কেটবল খেলছি, কত কিছু খেলাধুলা ছিল। এখন সেগুলো কই? এখন আমরা সেই জিনিসগুলো করি না। আগে আমরা কি কি কত রকমের বই পড়তাম, মিসির আলী পড়ছি, হিমু সমগ্র পড়ছি, তারপরে আপনার পাণ্ডব গোয়েন্দা পড়ছি, টিন টিন পড়ছি, কত বই পড়তাম আমরা আগে। আমরা কিন্তু এখন সেই জিনিসগুলোর থেকে সরে আসতেছি। আমাদের দুনিয়া এই ডাব্লু ডাব্লু এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোর থেকে বের হতে হবে। এছাড়াও অনেক কিছু আছে। এই ফোন দিয়ে আপনি চাইলে আপনার জীবনকে ধ্বংস করতে পারেন, এই ফোন দিয়ে বা এই নেট দিয়ে আপনি আপনার জীবনটাকে গড়তেও পারেন। সো আমি আপনাদেরকে বলবো, যে কোনো ক্লাব বা যে কোনো কিছুতে ইনভলভ হন, নিজেদের উইকনেস গুলাকে ফাইন্ড আউট করার চেষ্টা করেন। সেই উইকনেস গুলাকে, আপনার দুর্বলতা গুলাকে আপনি আপনার শক্তিতে পরিণত করেন, এবং সেগুলো থেকে নিজের যে মানে অরিজিনাল আপনার ভিতরকার যে জিনিসগুলা বা যে প্রতিভাগুলা মানে পাথর চাপা রয়েছে, সেই জিনিসগুলা বের করে নিয়ে আসার চেষ্টা করেন। সো ক্লাব গুলা খুব দরকার। হ্যাঁ, শুধু ক্লাবেই যে আবার সময় দিবেন তা না, আপনার পড়াশোনাটাও আগে দরকার, এর পাশাপাশি আপনি ক্লাব করেন। ওকে ভাইয়া। ভাই আপনার বাইরে যাওয়ার প্রসেস বা জার্নিটা, মানে জার্নিতে যে ভুলগুলো হয়েছিল সেগুলো যদি আমাদেরকে বলতেন তাহলে যারা বাইরে যেতে চায় তাদের জন্য একটু সুবিধা হতো আর কি। ভুল আসলে আমার কিছুই হয়নি। ওই যে আমি আপনাকে বললাম যে আমি ডিসিশন নিতে ভুল করতেছিলাম, যে আমি আসলে ওইভাবে রিসার্চ করি নাই যে কোন কান্ট্রিটা আমার জন্য ভালো হবে, বা কোন দেশে গেলে আমার এই সাবজেক্টটা আমার জন্য ভালো হবে। তো আমি যেটা বলবো, আপনারা একটু গবেষণা করে বা আরো জানাশোনা, আপনার বাইরে আরো, আমি যে শুধু আছি এমন না, আরো অনেক ভাই ব্রাদার বা অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আপনাদের সিনিয়র ভাইয়ারা আছে, আপুরা আছে, তাদের সাথে আরো কনসাল্ট করেন। অনেক টিচাররাও আছে এখন, কিন্তু অনেক টিচাররাও আপনার বিভিন্ন দেশে হায়ার স্টাডিজ এর জন্য আছে, আপনি তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। সো যেটা আপনার জন্য বেস্ট, আপনারা সেই জিনিসগুলা, কারণ আপনাদেরকে আমি যেটা বলবো, আমরা ফার্স্ট ব্যাচ হওয়ার কারণে কি, আমরা কিন্তু কোনো সিনিয়র পাইনি, ঠিক আছে? আমাদের আগে কোনো ব্যাচ ছিল না, আমরা সিনিয়র পাইনি। আপনারা লাকি, আপনারা অনেক সিনিয়র পাইছেন।
অ্যাজ এ জি। টিচার হিসেবে সিনিয়র পাইছেন, ভাই ব্রাদার বা ভাই আপু এদের হিসাবে সিনিয়র পাইছেন। তো এই সিনিয়রদেরকে কাজে লাগান। তারা এরকম না, যদি ধরেন আপনি এখন ফোন দিলেন আমি ব্যস্ত আছি, মানে এই না যে আপনার ফোনে আমি বিরক্ত হচ্ছি। যদি আপনার ফোন আমি না ধরি তখন বুঝতে হবে যে ভাইয়া হয়তো বা আপু হয়তো বা ব্যস্ত আছে, সে পরে হয়তো বা আমার সাথে যোগাযোগ করবে। সো তাদেরকে তাদের থেকে সাজেশন নেন, নিজে একটু ঘাটাঘাটি করেন। যে সময়টা আপনি ফোনে গেমস খেলতেছেন, আপনার যদি বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, আপনি কোন দেশ ভালো স্কলারশিপ দিচ্ছে, কোন দেশে এই সাবজেক্টটা ভালো, কোন দেশের এই ইউনিভার্সিটিটা ভালো, কোন দেশে থাকা খাওয়ার সুবিধা ভালো, কোন দেশে পরিবেশ ভালো, কোন দেশে পিআর ভালো রেটিং আছে, এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করলে মনে হয় আপনাদের দ্বারা ভুল ডিসিশন হবে না। আচ্ছা ভাই, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে কখন আবেদন করতে হয়, টিউশন ফি কেমন এবং স্কলারশিপ সুবিধাটা কেমন, যদি এ বিষয়ে একটু কিছু আচ্ছা, বলতেন। আমাদের অস্ট্রেলিয়াতে মূলত হচ্ছে আপনার দুইটা সেশন। একটা হচ্ছে ফেব্রুয়ারি সেশন আর একটা জুলাই সেশন। একটা সেশন ফেব্রুয়ারি থেকে শুরু হয় আর একটা জুলাই বা আগস্ট এরকম টাইম থেকে শুরু হয়। তো আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, যদি ফেব্রুয়ারি সেশন আপনি ধরতে চান আপনাকে মিনিমাম অ্যাপ্লিকেশন করতে হবে অক্টোবর মাসে, সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে। আর যদি আপনি জুলাই মাসের বা আগস্ট মাসের সেশন ধরতে চান আপনাকে অ্যাপ্লাই করতে হবে এপ্রিল মাসে। এপ্রিল মাস থেকে শুরু করতে হবে। আর এরপরে খরচপাতি যদি বলি, অস্ট্রেলিয়াতে এক্সপেন্সিভ পড়াশোনা, এখানে খরচপাতি খুবই বেশি। সো আপনাকে, আমি যদি বলি যে আপনি কাজ করে ফুল টিউশন ফি উঠাতে পারবেন, এই আশাটা দেওয়া বোকামি, এটা ভুল আশা দেওয়া হবে। অনেকে করে, আহ, এতে করে পড়ার হ্যাম্পার হবে, পড়াশোনার আপনার যে মূল উদ্দেশ্য নিয়ে আসবেন এটা হ্যাম্পার হবে। সো অস্ট্রেলিয়াতে ফুল পড়াশোনা করে পার্ট টাইম জব করে আপনি টিউশন ফির টাকা উঠানো ইম্পসিবল বলাই চলে। সো আপনাকে কি করতে হবে, ফ্যামিলির সাপোর্টও নিতে হবে, প্লাস নিজেও যদি পার্ট টাইম জব করে যতটা সেভিংস করতে পারেন, কারণ হচ্ছে কি আমাদের 6 মাসের সেমিস্টার হয়, সেমিস্টার গুলো 6 মাসে শুরু হয়। তো আমার এই সেমিস্টারটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, আমার শেষ হলো জুন মাসে। আমার জুন মাসের 17 তারিখ থেকে আহ পরবর্তী সেমিস্টার শুরু হওয়া পর্যন্ত আমি আনলিমিটেড ওয়ার্ক করতে পারবো, আমার কোনো রেস্ট্রিকশন থাকবে না। সো আপনার টার্গেট থাকবে, আপনি যতদিন সেমিস্টার থাকবে এই সেমিস্টার পিরিয়ডে আপনি অস্ট্রেলিয়ার যে রুলস স্টুডেন্টদের জন্য, এই রুলস মেনটেন করে আপনি ইনকাম করবেন। এবং এরপরে যে আপনার সেমিস্টার ব্রেকটা থাকবে, এখানে আপনি আনলিমিটেড জব করে আপনার সেমিস্টার ফি যতটুকু আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারেন আপনি সেইটুকু দিলেন। তো এছাড়া আসলে পসিবল না অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে পড়াশোনা খুবই এক্সপেন্সিভ। আচ্ছা ভাই, আইএলটিএস স্কোর কত লাগে এবং আইএলটিএস এর পরিবর্তে যে ময় সাব সার্টিফিকেট একসেপ্ট করে এ সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। হুম, আচ্ছা, এমওয়াই একসেপ্ট অস্ট্রেলিয়াতে খুব একটা ইউনিভার্সিটি করে না, আহ, এটা সত্য কথা। ইউটিএস করে, আমাদের যে ইউনিভার্সিটিটা এটা করে, তবে সব সাবজেক্টের ক্ষেত্রে না, কিছু কিছু সাবজেক্টে আপনার এমওয়াই একসেপ্ট করে। সেটা আপনার এখন তারা আবার কি, এখন কিছু বিষয় আছে যে সব ইউনিভার্সিটিটাও যে করবে বা আপনার এমওয়াই যে আপনি রেজাল্টের উপরে বেসিস করে এমওয়াই অ্যাকসেপ্ট হইতে পারে, এটা আসলে পুরো ডিপেন্ড। সো আমি বলবো না যে আপনি এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করেন। এমওয়াই বা আরো অনেক কিছু আছে, যেরকম ধরেন অনেকে আমি আজকাল দেখি ডুওলিঙ্গো বা আপনার এই আরো বিষয় যেগুলো আছে এগুলো দিয়েও অ্যাপ্লাই করার চেষ্টা করে। আপনি চেষ্টা করবেন, আপনার কাছে আমার ফার্স্ট সাজেশন থাকবে আপনাদের কাছে আইএলটিএসটা দেন। আইএলটিএসটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। এমন না যে আইএলটিএস শুধু ইউএসএ তে অ্যাকসেপ্টেড, আইএলটিএস শুধু ইউকে তে অ্যাকসেপ্টেড। যেরকম কি জিআরই, জিআরই কিন্তু ইউএসএ তে বেশি অ্যাকসেপ্টেড, তাই না? ঠিক জি। তেমনি আপনার ডুওলিঙ্গোটা ইউএসএ তে অ্যাকসেপ্টেড হয়, ইউকে তে অ্যাকসেপ্টেড হয়, অস্ট্রেলিয়াতে অ্যাকসেপ্টেড হয় না। দেন হচ্ছে আপনার পিটিই আছে একটা, তো পিটিইটা আপনার অস্ট্রেলিয়াতে অ্যাকসেপ্টেড হয়, আরো কিছু কান্ট্রিতে অ্যাকসেপ্টেড হয়। তো এইভাবে অ্যাকসেপ্টেড হয় না এরকম দোটানায় না থেকে আমি মনে করি আইএলটিএস দেওয়াটা সবচেয়ে বেস্ট। আইএলটিএস কোনো কঠিন কিছু না। আইএলটিএস যদি আপনি নিজে প্র্যাকটিস করেন এবং নিজে প্রিপারেশন নেন, আমি মনে করি বাসার থেকে আইএলটিএস প্রিপারেশন নিয়ে ভালো স্কোর করা সম্ভব।
এটা পুরাপুরি আপনার নিজস্ব বেসিক আর প্র্যাকটিস। আর যেটা আপনাকে আমি একটু আগে বলছিলাম যে আমরা যখন আসছিলাম তখন আইএলটিএস এর রিকোয়ারমেন্ট ছিল 6.5, নো ব্যান্ড লেস দেন 6। তো এখন সেটা বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেয়ে এখন হয়েছে 6.5, কোনোটাতে 6.5 এর নিচে না। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার আপনার আইএলটিএস রিকোয়ারমেন্ট। ওকে ভাইয়া, আমি একা বা কারোর সাথে থাকতে চাইলে এগুলো কিভাবে মেনটেন করব, বা আমি মেয়েরা যারা যেতে চায় তাদের ক্ষেত্রে করণীয় কি, মানে নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক কেমন? আচ্ছা, আপনাকে আগে বলছি, অস্ট্রেলিয়াতে কিছু ল খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয়। যত এখানে মেয়েরা খুব স্বাধীনভাবে চলুক, তার মানে এই না তারা সকলের ভোগ্যপণ্য। আমি চাইলে একটা মেয়েকে যে বলতে পারবো না বা অফার করতে পারবো না বা কোনো কিছু বলতে পারবো না, এমন কিছু যেটা ইললিগাল বা ডিসরেসপেক্টফুল, এরকম কিছু করা যাবে না। এটা খুবই, সেটা ওয়ার্ক প্লেসে হোক, সেটা এডুকেশনাল ইনস্টিটিউটে হোক, সেটা আমার বাসায় হোক, এনি হোয়ার এনি প্লেস। এখানে তিনটা জিনিস ল খুব স্ট্রিক্ট। একটা হচ্ছে ওম্যান অ্যাবিউজ, দেন চাইল্ড অ্যাবিউজ, দেন পেট অ্যাবিউজ। এই তিনটা জিনিসকে এখানে খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। সো আপনি বিশ্বাস করবেন না, আমরা যখন প্রথম সেমিস্টারে পড়তে আসি, সেখানে আমাদের একটা কোর্সই ছিল কনসেন্ট ম্যাটেরিয়ালস, মানে সেক্সুয়াল এডুকেশন। আমাদেরকে প্রথমে প্রাইমারি এই ধারণাগুলো দেওয়া হয় যে আমাদের অস্ট্রেলিয়াতে চলাফেরা করতে গেলে বা আমার ইউনিভার্সিটিতে পড়তে গেলে বা চলতে গেলে আমাকে কি কি মেনটেন বা করতে হবে, কি কি রুলস ফলো করতে হবে। ভিসা পাওয়া যেরকম ইজি বা ভিসা পাওয়াটা যেরকম সোজা, হারানোটা আরো সোজা। আপনাকে ওরা সুযোগ খুঁজবে যে কোনো ভাবে আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার। একটা মানুষ কমলেও ওদের লাভ। সো আপনার এখানে খুবই নিরাপত্তা আছে, আপনি নিরাপদ ভাবে আপনি স্বাধীনভাবে চলতে পারবেন। আপনাকে কেউ কিছু বলবে না। আপনি রাত 12টা, রাত 1টা, রাত 2টা, 3টা, 4টা, যে কোনো টাইমে আপনি সুন্দরভাবে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবেন। কেউ আপনাকে কোনো প্রকার হ্যারাসমেন্ট করবে না, কেউ কোনো প্রকার আপনাকে এমন কিছু করবে না যেটা আপনার জন্য ডিসরেসপেক্টফুল। এখানে সবাই নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব সময়, নিজস্ব সবকিছু নিয়ে নিজস্বতা নিয়ে থাকে। সো এখানে আপনি নিরাপদ, আপনি সেফ। আচ্ছা। আর যেটা আরেকটু কিছু বিষয় যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে একসাথে থাকা বা আলাদা থাকা, এটা আপনার নিজস্ব ব্যাপার। আমি যেরকম একটা সিঙ্গেল রুম নিয়ে থাকি, আমার শেয়ারিং পছন্দ না, আমার নিজস্ব একটা স্পেস দরকার হয়। কারণ আমি একটু পরে আমার বাবা মার সাথে কথা বলবো, এই সময় আমার পাশে যদি বা আমার রুমে যদি আরেকটা মানুষ থাকে তার ডিস্টার্ব হইতে পারে। সো আমি এরকম কিছু চাই না, সেজন্য আমি একটা সিঙ্গেল রুম নিয়ে থাকি, যেটার ভাড়া সবকিছু বিল টিল সহ মাসে, সরি উইকলি হচ্ছে আপনি $200। তো আপনি, আমার মাসে ইনকাম হচ্ছে আপনি 1500-2000-এর কাছাকাছি। সো আমার জন্য $200 পার উইক বা মান্থলি $800 বেয়ার করা কঠিন কিছু না। সো এজন্য আমি বলতেছি আপনি শেয়ারিং ও থাকতে পারেন। শেয়ারিং রুম গুলো 125, 10, 30, 65, 70, 80 এরকম। আবার সিঙ্গেল রুম গুলো 200, 270, 80, 90 আরো অনেক আছে। এটা পুরোপুরি আপনার উপর। কিন্তু আপনি নিরাপদ, সেফ। আপনার কোনো সমস্যা বা কোনো বিপদ হওয়ার সুযোগ নেই। ওকে ভাইয়া, চিকিৎসা ব্যবস্থা কেমন? ওদের কালচারের সাথে আমাদের মিল কতটুকু? আর আপনি কিভাবে মানিয়ে নিয়েছেন? আচ্ছা, চিকিৎসা ব্যবস্থাটা হচ্ছে আমরা যখন এখানে আসি তখনই আমাদেরকে মেডিকেল ইন্স্যুরেন্স কিনতে হয়। তো মেডিকেল ইন্স্যুরেন্সে একটা কার্ড আমাদের থাকে, যেখানে আমাদের ওদের মানে বিভিন্ন প্যাকেজ আছে, সেই প্যাকেজের অনুযায়ী একটা মেডিকেল ইন্স্যুরেন্স কিনতে হয় এবং এই ইন্স্যুরেন্সের কার্ড দিয়ে আমরা চিকিৎসা নিয়ে থাকি। এবং এখানকার চিকিৎসা ব্যবস্থাগুলো খুবই মানে করেন অ্যাক্টিভ। আমার যখন আমি প্রথম আসি, তো আসার সাথে সাথেই হয়েছিল কি, আমি তো ওয়েদার চেঞ্জ, মনে করেন আমি যখন বাংলাদেশ থেকে আসি তখন বাংলাদেশে গরম, আমি ঢুকেই পাইছি শীত। তো যার ফলে আমি একটু সিক হয়ে যাই। প্লাস হচ্ছে প্রথম লং জার্নি ছিল বিমানে, তার একটা ধকল ছিল। তো সিক হয়ে যাওয়ার কারণে আমি পাশে একটা আপনার মেডিকেল ট্রিটমেন্ট সেন্টার ছিল, সেখানে যাই ডাক্তার দেখাইছি। ডাক্তার খুব সুন্দরভাবে চেক আপ করে ওষুধ দিচ্ছে, আমি একদিনের মধ্যে সুস্থ। তো এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই র‍্যাপিড।
আপনার আল্লাহর রহমতে এটা নিয়ে কোনো টেনশন নাই। আপনি ওই কার্ড দিয়ে আপনার সকল চিকিৎসা চালাতে পারবেন। প্লাস হচ্ছে আপনার মেডিসিন কিনলে আপনি চাইলে ওই কার্ড দিয়ে আপনি ক্লেম করতে পারবেন, যারা ইন্স্যুরেন্স আপনাকে প্রোভাইড করে সেখানে থেকে আপনি টাকা কিছু পাবেন, যতটুক তাদের রুলস রেগুলেশনের মধ্যে পড়ে আপনি যতটুক পাওয়ার ততটুক পাবেন। সো এটা সমস্যা হয় না। আর কালচার যেটা, কালচার তো অবশ্যই আমাদের থেকে ভিন্ন, কিন্তু এখানে সব কালচারের মানুষই আছে। যদি আপনি বলেন এখানে সব কিছুই হয়, হ্যাঁ, একটা বিষয় হচ্ছে কি, যেটা সব অনুষ্ঠান পূজা পার্বণ সবই হয়, ঈদটা ওইভাবে পালিত হয় না, বা ঈদের জন্য কোনো পাবলিক ছুটি নাই। আমাদের মুসলিম যে দুইটা ঈদ, এখানে পাবলিক ছুটি নাই। এটা মেইনলি কারণ হচ্ছে আপনি তো জানেন যে আমাদের ঈদটা কিসের উপরে ডিপেন্ড হয়, চাঁদের দেখার উপর। চাঁদ দেখার উপরে। হ্যাঁ, তো চাঁদ দেখার উপরে হওয়ার কারণে আমাদের তো ঈদ কোনো ফিক্সড ডেট নাই, হ্যাঁ, প্রতি বছর চেঞ্জ হয়। তো এর ফলে অস্ট্রেলিয়া সরকার বলছিল মুসলমানদের মানে আমাদের মুসলিম কমিউনিটিকে যে আপনাদের একটা ফিক্সড ডেট বছরের, এটা আমাদেরকে বলে দেন, তাহলে আমরা ওই ডেটটাই ফিক্সড করব। এটা তো পসিবল না, যার না ফলে আমাদের ঈদের কোনো ডেট নাই। এরপরে আরেকটা সবচেয়ে খারাপ দিক বা ভালো দিক না আমি কি বলবো জানি না, এখানে কোনো মাইক ইউজ করা যায় না। এটা মাইক ভাই ইউজ ভালো করা যায় দিক। না বলতে কি, না মাইক ইউজ করা যায় না কি, আপনি কোনো আজান শুনতে পারবেন না, ও আচ্ছা আচ্ছা, আজান শোনা আজান যায় না কোনো প্রকার। আচ্ছা, হ্যাঁ, এখানে কোনো প্রকার হয় কি যে মাইক ইউজ করা যাবে না। যেমন আপনি ফজর ওয়াক্তে মাইক ইউজ করে আজান দিবেন, এখন আমি ফজরের নামাজ পড়তে যাবো, ওই সময় অন্য কেউ কেবল কাজ থেকে এসে ঘুমাতে পারে, তার ডিস্টার্ব হইলে আপনাকে সরকার ছাড়বে না। এরকম হয়েছে কি এর আগে, যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, সিডনি এয়ারপোর্টের কাছে যে সকল মানুষদের বসবাস, তো এরকম এক গুচ্ছ মানুষদের ওই সিডনিতে রাতে যখন বিমান ল্যান্ড করে, ওই যে একটা সাউন্ড, ওই সাউন্ডে ডিস্টার্ব হচ্ছিল ঘুমের। তো তারা করছে কি, গণস্বাক্ষর কালেক্ট করছে যে আমাদের রাত 12টার পর থেকে ভোর 5টা পর্যন্ত এই টাইমটা এই বিমানের সাউন্ডের কারণে খুব সমস্যা হয়, আমরা ঘুমাতে পারি না। গণস্বাক্ষর নিয়ে পার্লামেন্টে জমা দিছে। জমা দেওয়ার পরে সিডনি এয়ারপোর্ট মানে অস্ট্রেলিয়ান পার্লামেন্ট বা অস্ট্রেলিয়ান সরকার ডিসিশন নিছে রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত সিডনি এয়ারপোর্টে বা সিডনি বিমান কোনো প্রকার বিমান ল্যান্ড করতে পারবে। ঠিক তেমনি এখানে আরো কিছু বিষয় আছে, আপনাকে কেউ ফোর্স করতে পারবে না কোনো বিষয়ে। যে আপনি খ্রিস্টান ধর্মের, আপনাকে আমি ফোর্স করতে পারবো না আপনি আসেন ওয়াজে, ওয়াজে আসেন, বা আমাদের মুসলিম মানে মসজিদে আসেন, দাওয়াত গ্রহণ করেন, এই ধরনের কোনো কিছু আপনি করতে পারবেন না। যদি কেউ আচ্ছা আপনার নামে এই ধরনের নালিশ করে যে আপনি খ্রিস্টান ধর্ম হওয়া সত্ত্বেও আপনি একজন মুসলিম হয়ে আমাকে এরকম দাওয়াত দিচ্ছেন, এরকম যদি সরকার জানতে পারে আপনার নামে, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সো আচ্ছা এরকম, এজন্য আমাদেরকে নামাজ কালাম পড়তে গেলে ফোনে টাইম টেবল বা সময় দেখে করতে হয়, কখন কোন টাইম বা ওয়াক্ত ওইভাবে নিজেদেরকে বের করে নিতে হয়। এই জিনিসটা একটু পেইনফুল আমাদের জন্য। এমনিতে মসজিদে যাওয়া আসা নিয়ে তো কোনো ধরনের ধর্মীয় দিক থেকে এরকম সমস্যা। কোনো কিছু নাই, এখানে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে এবং খুবই মানে আর্কিটেকচারে খুবই ফাইন ডিজাইন মসজিদ আছে, অনেক সুন্দর সুন্দর। তো আচ্ছা এটা নিয়ে কোনো ঝামেলা নাই, কিন্তু কোন জায়গাতে আপনি শুধু খালি যে আপনি বলতেছেন মসজিদে মাইক, না, গির্জা সব বলেন, প্যাগোডা বলেন, মন্দির বলেন, কোন জায়গাতে মাইক ইউজ করা যাবে না। আচ্ছা, এটা সম্পূর্ণ নিষেধ। সাউন্ড পলিউশন যাতে না হয় এই দিকটার কথা ইয়েস, হয়তো চিন্তা কারো করবেন। হ্যাঁ ডিস্টার্ব হক এরকম কোনো কিছুই করা যাবে না। আচ্ছা, এই জন্য বলছেন যে ভালো কি খারাপ বুঝতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা ভাই, বাংলাদেশি কমিউনিটি কতটা শক্তিশালী আর অস্ট্রেলিয়া থাকাকালীন আমাদের কেমন স্কিল জানা দরকার, আমরা কোনো অসুবিধায় পড়লে বাংলাদেশের কমিউনিটি থেকে কেমন হেল্প পাবো? বাংলাদেশের কমিউনিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক হেল্পফুল। আপনি যদি বলি, আমি যেখানে এখন পার্ট টাইম জব করতেছি, সেখানে আমরা সবাই বাংলাদেশি। আমার আচ্ছা ফুল টিমটা, আমরা যে টিমটা এখানে সবাই বাংলাদেশি। আমি চাকরি পাইছি বাংলাদেশি একজনের হেল্পের মাধ্যমে। আমি একটা জায়গাতে হসপিটালি ম্যানেজমেন্টের একটা গ্রুপে পোস্ট করছিলাম যে আমার জব দরকার, আমি অস্ট্রেলিয়াতে 1 মাস যাবত আসছি, আমার একটা পার্ট টাইম জব দরকার যাতে আমি থাকা খাওয়া। সেখান থেকে বাংলাদেশি আমাকে কল করছে, কল করে আমাকে ডেকে আমাকে ট্রায়াল নিয়ে তারপর জব দিছে। তো
ঠিক আছে, কিন্তু বাংলাদেশীদের হয় কি, বাঙালিরা আমরা একটু ভয় পাই। ভয় পাই কি, আমরা চিন্তা করি আমরা একটা বাংলাদেশীকে নিজের থেকে সাহায্য করব, পরে যদি ওর দ্বারা আমি কোনো বিপদে পড়ি তাহলে তো আমি বিপদে পড়ে যাব। এজন্য অনেকে চায়, মানে চাওয়া সত্ত্বেও পর্দার আড়ালে থেকে আপনাকে হেল্প করবে, কিন্তু হেল্প করবে। যেরকম আমি আপনাকে বলি, আমি যেখানে কাজ করি সেখানে আমার এই বাসায়, যে বাসায় আমি থাকি, এই বাসার আমি অলরেডি ৩ জনকে আমার ওখানে জবে আমি নিছি। তার মধ্যে বাউস্টেরও একজন আছে, আমার একটা ছোট ভাই আছে। আচ্ছা। তাকে আমার এই বাসাতে আমি এসে বাসা ভাড়া দেওয়ায় আমি তাকে উঠাইছি। তাকে পরামর্শ দিয়ে ইউটিএস আমি ভর্তি করাইছি। তাকে আমি কাজের ব্যবস্থা করে দিছি। তো সবকিছু মিলায়ে হেল্পফুল সবাই। আর যে সবচেয়ে যদি বলেন স্ট্রং কমিউনিটি কারা এখানে? এখানে সবচেয়ে স্ট্রং কমিউনিটি হচ্ছে চাইনিজরা। চাইনিজ, আচ্ছা। বর্তমানে হ্যাঁ, বর্তমানে সিডনিতে চাইনিজদের প্রাধান্য অনেক বেশি, প্রচুর। আপনি মনে হবে সিডনিতে আসলে আপনি মনেই হবেন না যে আপনি অস্ট্রেলিয়াতে আসছেন। আপনার মনে হবে আমি চায়নাতে ঢুকছি। চারিদিকে শুধু চায়না আর চায়নার লোকজন। কারণ কি? চায়নারা টেকনিক্যালি খুব স্ট্রং। তাদেরকে এই মানে অস্ট্রেলিয়ান সরকার নিজেদের টেকনিক্যাল বিষয়গুলোকে আরো স্ট্রং করার জন্য এদেরকে একটা বলা যায় হচ্ছে ওপেন করে দিছে। বর্ডার, অস্ট্রেলিয়ার বর্ডার চায়নাদের জন্য ওপেন করে দিয়েছে। যার ফলে তারা অহরহ প্রতি মুহূর্তে অস্ট্রেলিয়াতে এখন চায়নাদের প্রাধান্য বেশি। এরপরে আপনার নেপালদের, আপনার একটা স্ট্রং কমিউনিটি আছে। দেন ইন্ডিয়ানরা আছে, আহ, তারপরে লেবানিজ আছে, বিভিন্ন কমিউনিটি আছে। তার মধ্যে আমাদের কমিউনিটি হচ্ছে খারাপ তা না, আমাদের কমিউনিটি ভালোই স্ট্রং। ভালোই, আপনি কিছুদিন আগে আমাদের কি বলে তাহসান ভাই কনসার্ট করে গেল। এর আগে আপনার এই যে রিসেন্ট শিরোনামহীন আসবে। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন কমিউনিটি আসতেছে আমাদেরকে, মানে আমাদের কমিউনিটিকে আরো স্ট্রং করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি বা পদক্ষেপ নিচ্ছি। আমাদের যারা প্রথমে আসার পরে বাসা বাড়ি নিয়ে সমস্যা, কাজ নিয়ে সমস্যা, আমরা সবাই চেষ্টা করতেছি যতটুকু আমাদের দ্বারা সম্ভব হচ্ছে তাকে হেল্প করা। ভাইয়া, অস্ট্রেলিয়াতে যে এতদিন ধরে আছেন, ওইখানে আপনাকে সবচেয়ে বেশি কোন জিনিসটা আকৃষ্ট করেছে, মানে ভালো লেগেছে কোন জিনিসটা? সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে কি, আপনাকে কেউ পিছন থেকে টান দেয় না। আচ্ছা। আপনি যদি সফল হন, তারা আরো আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। যেটা বাংলাদেশের মানুষের মধ্যে এখনো অনেক ন্যারো মাইন্ডেড বিষয় আছে, যে কেউ সামনের দিকে হ্যাঁ, এগিয়ে গেলে আপনাকে তারা পিছু টান দেয়। এখানে হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে, আমি স্বাধীনভাবে আমার নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে আমি চলতে পারতেছি। আমি চাইলেই, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসছি, আমি চাইলে কিচেনে কাজ করতে পারতেছি, যেখানে কোনো কাজটাকে ছোট করে দেখা হয় না। হুম। আপনি চিন্তা করেন, আপনাকে যদি বাংলাদেশে বলি যে আপনি রাস্তা ঝাড়ু দেন, আপনার ইগোতে বাঁচতে পারে। কিন্তু অস্ট্রেলিয়াতে এই কাজটাকেও মানুষ সম্মানের সহিত করে। এখানে আপনি যদি রাস্তায় ঝাড়ু দেন বা আপনি যদি ডাস্টবিন ক্লিন করেন, আপনাকে অ্যাপ্রিসিয়েশন দেওয়া হবে, আপনাকে সম্মান দেওয়া হবে, আপনাকে আচ্ছা। অপমান করা হবে না। আপনি যদি এখানে কিচেনে যায় থালা বাসন পরিষ্কার করেন, আপনাকে অপমান করা হবে না যে এই ছেলেটা ওয়েটার বয় বা এই মেয়েটা ওয়েটারের কাজ করতেছে। অনেক ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের থেকে আসার পরেও সে কিচেনে অন্যের খাওয়া প্লেট পরিষ্কার করতেছে। এখানে এটাকে অসম্মান না, এটাকে রেসপেক্টের চিন্তা করা হয়। তো এই জিনিসটাতে আমার খুব ভালো লাগে যে এখানে কোনো কাজকে ছোট করে দেখা হয় না। কোনো বিষয়কে আপনি কিভাবে চলতেছেন, কি করতেছেন, কেউ কোনো বাধা দেওয়ার নাই, কেউ কিছু বলতেছে না। এই জিনিসটা সবচেয়ে ভালো। আর সবচেয়ে যেটা আমরা মিস করি বাংলাদেশের, যে জিনিসটা এখানে নাই, সেটা হচ্ছে আমরা তো মাছে ভাতে বাঙালি, বাংলাদেশের মাছগুলাকে আমরা খুব মিস করি। এখানে বাংলাদেশের মাছ পাওয়া যায় না। মাছ, আমি বা এটা হ্যাঁ, আমি প্রসেস খুব প্রসেস ফুড হিসেবেও পাওয়া যায় না মাছগুলা নাকি? প্রসেস ফুড কি আসলে ভালো লাগে বলেন? একটা না, মাছ লাগে না আপনি, তেমন। আপনি মাছ একটা বাজার থেকে টাটকা নিয়ে এসে রান্না করে খাওয়ার যে মজা, সেটা ফ্রিজে রেখে, ফ্রোজেন রেখে, ফরমালিন দিয়ে হ্যাঁ, কতদিন ভালো লাগতে পারে? হ্যাঁ, সেটাই। টেস্টও তো নষ্ট হয়ে যায়। তো এরকম অনেক কিছুই আছে খাবারের দিক থেকেও, যেটা আমরা মিস করি। পরিবারকে খুব মিস করি আমরা। হ্যাঁ, বাবা-মাকে ডেফিনিটলি। মিস করি। যেটা খুবই আ নিজেকে মাঝে মধ্যে অপরাধ ফিল হয় যে আসলে হয়তোবা স্বার্থের জন্য নিজের স্বার্থকে দেখতে যাই পরিবারকে আমরা ছেড়ে চলে আসছি। যেটা আমাদের উচিত না। কারণ
এখন আমাদেরও বাবা আমাদের বয়স হচ্ছে, তাদের আমাদের সাপোর্টের দরকার। তো সবকিছু মিলায়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই একটা নিউজ আপনাকে বলি, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ায় বর্ণবাদের শিকার হচ্ছেন আফ্রিকান শিক্ষার্থীরা। এটা কিছুদিন আগের নিউজ। তো এখন প্রশ্ন হচ্ছে যে বর্ণবাদ যে বিষয়টা আছে, এটার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীরা কতটুকু নিরাপদ, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে যদি ছোট করে বলতেন, আমরা সময় একেবারে শেষের দিকে। এই জিনিসটা এখন জিরো টলারেন্সে চলে আসছে। আগে ছিল, এখন এটাকে আপনার মনের ভিতরে থাকতে পারে, কিন্তু আপনি মুখে প্রকাশ করতে হবে। আপনি বর্ণবাদ যতই হন, কিন্তু আপনি মনে রাখতে হবে। আপনি যদি মুখে প্রকাশ করেন এবং আপনার নামে যদি আমি কোনো প্রকার কেস করি বা আপনার নামে যদি আমি প্রুফ সহ কিছু দেখাই দিতে পারি, ইউ উইল বি ফায়ার্ড ফ্রম দিস কান্ট্রি, অর ইউ উইল বি, আপনার নামে লিগ্যাল অ্যাকশনে যাবে সরকার। জিরো টলারেন্স। ভাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা একটু বলতেন, ফিউচারে কি করার ইচ্ছা আছে? ভবিষ্যৎ পরিকল্পনা নিজের জন্য একটা ভালো ফিউচার তৈরি করা, আর ইন ফিউচার যে আমার ফ্যামিলি আসবে, আমার বাবা মা আমাকে যে ধরনের লাইফ লিড করার লাইফ দিয়েছে বা যে লাইফটা আমি লিড করছি তাদের জন্য, মানে তারা আমার সকল ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করছে। আমি যেন আমার সন্তান, সহধর্মিনী বা পরিবার পরিজনের সেই দায়িত্বগুলো বা পরিবারের প্রতি দায়িত্ব বা দেশের প্রতি দায়িত্ব, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার প্রতি যে দায়িত্ব আছে, সেটা যাতে আমি সুন্দরভাবে আমার পালন করতে পারি। আমার ধর্মের প্রতি আমার যে দায়িত্ব আছে সেগুলো যাতে আমি সুন্দরভাবে পালন করতে পারি, এরকম একটা যোগ্য মানুষ হতে চাই। আমার টাকা পয়সা বা ধন দৌলত এরকম ভাবে যোগ্য হওয়ার দরকার নাই। আমি যাতে যোগ্য হতে পারি, যাতে এরকম যোগ্য হতে পারি যে যোগ্যতার দ্বারা আমি আমার দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করতে পারবো। জি জি, অবশ্যই আমরা সেই কামনাই করি। ভাইয়া সর্বশেষ, সহপাঠী বা জুনিয়রদের কেমন মিস করেন এবং তাদের উদ্দেশ্যে আপনার কি উপদেশ থাকবে, বা তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান? তাদের জন্য আমি এটাই বলবো, ইউনাইটেড ইউ স্ট্যান্ড, ডিভাইডেড ইউ ফল। তোমরা যদি একত্রে ভাবে থাকো, তাহলে তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না। আর যদি তোমরা আলাদা আলাদা ভাবে থাকো, তোমাদেরকে ভাঙ্গা ইজি। নিজেদের ফোকাস বা গোলটাকে ক্লিয়ার করো, যে তুমি আজকে যেখানে আসছো 10 বছর পরে কোথায় যেতে চাও, অথবা চিন্তা করো যে তুমি যে লাইফটা লিড করতেছো, তোমার হাতে বা সর্বোচ্চ দামি একটা ফোন আছে বা সর্বোচ্চ দামি একটা ল্যাপটপ আছে। ইন ফিউচারে তোমার যে সন্তান হবে, সেই সন্তান যদি তোমার কাছে একটা দামি ফোন বা ল্যাপটপ বা একটা গ্যাজেট চায়, তুমি সে যোগ্যতাটা অর্জন করতে পারছো কিনা তোমার সন্তানকে দেওয়ার মতো, যেটা তোমার বাবা মা তুমি জিত করার পরে বা না জিত করাতেও দিচ্ছে, সেটা তুমি দিতে পারবা কিনা, এই যোগ্যতাটা অর্জন করার জন্য তোমার যা করার দরকার সেটা তুমি করো। যাতে তুমি তোমার সন্তানের দিকে চোখ তুলে তাকায় বলতে পারো যে হ্যাঁ বাবা, এই ধরো তোমার জিনিসটা। কোনোদিন যেন সন্তানের দিকে তাকিয়ে বা তোমার মানে সহধর্মিনীর দিকে চোখ লুকাতে না হয়। কোনোদিন যেন এমন কোনো না হয় যে তোমার ঘরে খাবার নাই, তুমি অভাবে ভুগতেছো, তোমার পরিবার পরিজন তোমাকে ফোন দিয়ে তাদের প্রতি যে দায়িত্ব তোমার, সেটা তুমি পালন করতে পারতেছো না। নিজেকে ইরেসপন্সিবল কোনোদিন প্রুফ করো না, বা নিজের কোনো কর্মকাণ্ড দিয়ে যাতে, বা নিজেকে এমন কিছু না করতে যাতে তুমি প্রুফ হও যে তুমি ইরেসপন্সিবল। সো এমন কিছু করো যাতে সবাই তোমার কর্ম দ্বারা তোমাকে চেনে, তুমি কি সেটা দ্বারা তোমাকে না চেনে। মানে কর্ম হোক যথাতথা, মানে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। জি, ধন্যবাদ ভাইয়া। দর্শকদের জন্য বলি, উসাব আর্মি সব বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করে উসাব ক্যারিয়ার লাইভ আড্ডা ধারাবাহিক চালু রাখছে। ক্যাম্পাসের সিনিয়র ভাই বা আপুদের বা স্যারদের লাইভের মাধ্যমে তাদের অভিজ্ঞতা এবং গল্প সম্পর্কে জানতে পারবো। কোনো স্যার ম্যাম বা সিনিয়র ভাই আপু লাইভে এসে দিক নির্দেশনা দিতে চান, আমাদের পেজে বা উসাব টিমের যে কোনো মেম্বারকে জানাবেন। টিম মেম্বাররা প্রতিনিয়ত ইনভাইটেশন প্রক্রিয়া চলমান রাখছেন। উসাবের সাথে আর্মি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিমে জয়েন হয়ে কাজ করতে পারবেন। মেইল ঠিকানা নিচে স্ক্রিনে দেখানো হচ্ছে, আপনারা এই ঠিকানায় মেইল করবেন। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভাইয়ার কাছে আমার শেষ প্রশ্ন,
উসাব কমিউনিটিতে আমরা সব ক্যাম্পাসের শিক্ষার্থীরা 2015 সাল থেকে এখন পর্যন্ত একসাথে কাজ করে যাচ্ছি যেন আমাদের কমিউনিটি আরো বড় এবং শক্তিশালী হয়, সাথে আমাদের অ্যালামনাই বড় ইফেক্ট ফেলতে পারে। অন্যদিকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সাহায্যের জন্য উসাব অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপ ওপেন রয়েছে, যেখান থেকে শত শত শিক্ষার্থীদের আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকে। আমরা তাদের প্রশ্নের উত্তর করে হেল্প করছি। ক্যারিয়ারের কথা চিন্তা করে উসাব ক্যারিয়ার লাইভ আড্ডা এপিসোড আকারে শুরু করছি, যেখানে সিনিয়ররা যারা আছেন ক্যারিয়ার নিয়ে দিক নির্দেশনা দিবেন। এতে করে আমরা আমাদের ক্যারিয়ার গঠনে কি করতে হবে, কি করলে ভালো হবে তা জানতে পারবো। যার ধারাবাহিকতায় আজ 17 নাম্বার লাইভ চলমান। এই সম্পর্কে আপনার অভিমত জানাবেন এবং আমাদের এই কমিউনিটিতে আমরা কিভাবে এগিয়ে গেলে আরো ভালো কিছু করব ছোট করে যদি একটু বলতেন। ধন্যবাদ নাইস তোমাকে। আর সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি এই পুরো প্ল্যাটফর্মে যারা পর্দার আড়ালে কাজ করতেছে এই টিমটাকে। কারণ এই অনেক সময় আমরা কি করি, আমরা পর্দার আড়ালে যারা থাকে তাদেরকে চিনি না বা দেখতে পারি না। তো সর্বপ্রথম আতিককে আমি ধন্যবাদ দিচ্ছি। আতিক আমার সাথে ডাইরেক্টলি এটা নিয়ে যোগাযোগ করছিল। আমিও চাচ্ছিলাম অনেকদিন যাবতই তোমাদের সাথে বা আমাদের যে কমিউনিটির সাথে কথা বলার। কারণ আমি অস্ট্রেলিয়া আসার পরে অনেক জুনিয়রদের অনেক কোশ্চেন আমি ফেস করতেছি রেগুলারলি। তো আমি চাচ্ছিলাম যে এভাবে সিঙ্গেল কোনো অ্যান্সার না করে একটা গঠনমূলক ভাবে একত্রিত ভাবে একটা অ্যান্সার দিলে সবারই সবকিছু ক্লিয়ার হবে। তো এই জন্য আমি একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম। মাঝে আমি আমার ডিপার্টমেন্টের সাথেও কথা বলেছিলাম, হয়তো বা আমার টাইমের জন্য ব্যস্ততার জন্য প্লাস ইউনিভার্সিটির কিছু ব্যস্ততা থাকে, সেমিস্টার ফাইনাল অন্যান্য বিষয়ের জন্য ওইভাবে হয়ে ওঠে না এই লাইফটা ইউনিভার্সিটিতে করা। তো যখন আতিক আমার সাথে যোগাযোগ করলো, তো তখন আমি আতিককে বললাম যে আতিক, আমি তো তোমাদের লাইফে একটা প্ল্যাটফর্মে আসতে চাই, আমাকে তো আমার সাথে অস্ট্রেলিয়া নিয়ে আলোচনা করতে চাই। তো তুমি যদি আমাকে সুযোগ করে দাও বা তোমরা যদি আমাকে সুযোগ করে দাও তাহলে আমি এরকম একটা করতে চাই। তখন বললাম যে হ্যাঁ ভাই অবশ্যই। তো এভাবেই দুইজনের অনেকদিন যাবতই ও আমার ডেট চাচ্ছিল, আমিও সময় করে উঠতে পারতেছিলাম না সেমিস্টারের চাপ, কাজের চাপের জন্য। তো আল্লাহর রহমতে একে একে দুই মিললো। আজকে আমি এই উসাবের লাইভ আড্ডায় আসতে পারলাম। নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি এবং নিজেকে গর্ববোধ করতেছি যে এরকম একটা প্ল্যাটফর্মে আমি নিজেকে উপস্থাপন করতে পারতেছি এবং আমার এক্সপিরিয়েন্স বা আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। জানি না কতটুকু ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি, যে এতে আপনাদের কতটুকু হেল্প হবে। আমার এতটুকের জীবনে মানে 10-11 মাসের লাইফের হিস্ট্রি থেকে যতটুকু আপনাদেরকে দেওয়া সম্ভব আমি দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের আমার কোনো হেল্প লাগে, আমার ফেসবুক আইডি আছে, আমার ফোন নাম্বার চাইলে আমি সেটাও দিয়ে দিতে পারবো। তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে। আমি আপনাদের সকল প্রকার হেল্প করার জন্য সদা প্রস্তুত আছি। আর চাইবো যে এই যে কমিউনিটি আছে এই কমিউনিটি আরো সামনের দিকে এগিয়ে যাক। আমাদের এই ইউনিভার্সিটি যে পরিবার এটা আরো বড় হোক, আরো সমৃদ্ধ হোক। এখানকার থেকে যারা আসবে ফিউচারে তাদের জন্য জানি আমরা একটা ভালো পরিবেশ তৈরি করে যেতে পারি, একটা প্ল্যাটফর্ম দিয়ে যেতে পারি এবং যারা বের হয়ে যাচ্ছে তাদের জন্য যাতে আমরা ফিউচারে একটা ভালো গোল বা একটা পথ তাদের জন্য আমরা তৈরি করে যেতে পারি। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাব, সম্মিলিতভাবে সবাই কাজ করব। এখানে আমাদের নিজস্ব কোনো স্বার্থ থাকবে না, সকলের স্বার্থ নিয়ে আমরা কাজ করব, সকলকে আমরা একটা পথ দেখাবো যাতে সবাই এন্ড অফ দ্য ডে আমরা জয়ের হাসিতে হাসতে পারি। জি ইনশাআল্লাহ, অবশ্যই। ধন্যবাদ সবাইকে। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ক্যারিয়ার আড্ডায় সময় দেওয়ার জন্য। আশা করি উসাবের সাথে থাকবেন, বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। জি, আপনার জীবন অনেক সুন্দর কাটুক দোয়া করি। আল্লাহ হাফেজ। আপনার জীবনও কাটুক। জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি। ভিউয়ার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই উসাব আমাদের সকল আর্মি বিশ্ববিদ্যালয়ের একটি সম্মিলিত কমিউনিটি প্ল্যাটফর্ম এবং একসাথে এগিয়ে যাওয়ার প্রয়াস। একসাথে থেকে আমাদের কমিউনিটি গড়ে তুলব এবং সবার সাহায্য নিয়ে নিজের ক্যারিয়ার গড়ব এবং উসাবকে সহযোগিতা করব। আমাদের লাইভ প্রোগ্রামে আসতে চাইলে পেজে ইনবক্স করে জানাবেন। সবাইকে আবারও ধন্যবাদ দিতে চাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রোগ্রামটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। উসাব পেজকে অবশ্যই ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। লাইভ প্রোগ্রামগুলো শেয়ার করবেন যেন সবাই উপকৃত হয়।
পরবর্তী লাইভে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভটি আমি কাজী সুমাইয়া নাইস এখানে শেষ করছি। শিখবো, শেখাবো, এগিয়ে যাব, এই হোক আমাদের সকলের সম্মিলিত প্রত্যয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।